আসসালামু আলাইকুম। বিসিএস চাকরি প্রার্থী ভাই বোনেদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, নাগরপুর সরকারি কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা। আধুনিক রাষ্ট্রচিন্তায় বিভিন্ন মনীষীগণ তাদের অবদানে সমৃদ্ধ করেন। যে সকল মনীষীগণের লেখনী দিক দর্শনের ভিত্তিতে আজকের আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটছে, তাদের মধ্যে অন্যতম হলেন ম্যাকিয়াভেলি, টমাস হবস, জন লক, মন্টেস্কু, জ্যাক রুসো এবং কার্ল মার্কস। চাকরি প্রার্থী এবং ৪৯তম বিসিএসের ক্যান্ডিডেটদের প্রতি আমার নির্দেশন হচ্ছে, আজকের যে টপিকসগুলো আছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। এইগুলোর থেকে বিসিএসের এমসিকিউতে মূলত যেহেতু সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, এখানে এই সবগুলো টপিকস থেকে প্রশ্ন আসবে। সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ম্যাকিয়াভেলি এবং কার্ল মার্কস থেকে। এই দুইটা থেকে আপনাদের মূলত বেশি হাইলাইটেড করার চেষ্টা করব আমরা। বাকি টপিকসগুলো থেকেও প্রশ্ন আসবে, কিন্তু সেই প্রশ্নগুলো হচ্ছে অনেকটাই আপনারাও জানেন। তারপর আমরা হচ্ছে আজকে সেগুলো আবার একটু রিভাইজ করব নলেজটা, যে আপনাদের জানাশোনার ভিতরে যেগুলো আছে বা এর ছাড়াও বিভিন্ন জায়গার থেকে যে গোপন প্রশ্নগুলো হতে পারে, সে প্রশ্নগুলো নিয়েও আমরা টুকটাক আলোচনা করার চেষ্টা করব। আর আপনাদের প্রতি নির্দেশন হচ্ছে, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের পরামর্শ অনুযায়ী ক্লাসগুলোকে আরও সমৃদ্ধ এবং তথ্যপূর্ণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাচ্ছি আজকের টপিকসে। আধুনিক রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তা বলতে রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রাষ্ট্রচিন্তা। এখানে রাষ্ট্র কীভাবে গঠিত হবে, রাষ্ট্রের কী ধরনের সরকার ব্যবস্থা থাকবে, রাষ্ট্রের উদ্দেশ্য কী থাকবে, সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকবে, এই ধরনের যে সামগ্রিক যে আলোচনাটাই হচ্ছে রাষ্ট্রচিন্তা। আমরা রাষ্ট্রচিন্তাকে 3টি ভাগে ভাগ করছিলাম। আমরা গত ক্লাস 3-তে আমরা হচ্ছে রাষ্ট্রের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে 469 খ্রিস্টপূর্বাব্দ থেকে 26 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীনকালে প্রভাবব্যাপ্ত ছিল, এবং এই যুগের প্রধান যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে নৈতিকতা ও যুক্তিবাদের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হতো। এবং এই যুগের সবচেয়ে উল্লেখযোগ্য যে রাষ্ট্রচিন্তাবিদ ছিল, যাদের দর্শনে প্রাচীন রাষ্ট্রের বিকাশ ঘটে, তারা হচ্ছেন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। এরা মূলত গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ। এছাড়া পাশ্চাত্যে রোমান রাষ্ট্রচিন্তাবিদ যারা ছিল তাদের মধ্যে হচ্ছে পলিবিয়াস, সিসেরো, সেনেকা। এদের এদের দর্শনের এবং তাদের চিন্তা চেতনার ফলেই আজকে ধীরে ধীরে রাষ্ট্রের গঠন শুরু হয়। এরপরে আমরা এরপরে প্রাচীন যুগ শেষে মধ্যযুগের শুরু হয়। এই মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সময়সীমা হচ্ছে 6ষ্ঠ শতাব্দী থেকে মূলত পঞ্চদশ শতাব্দী বা 15 শতাব্দী পর্যন্ত। এই সময়সীমার মধ্যে রাষ্ট্রের মূল যে বৈশিষ্ট্য ছিল সেখানে হচ্ছে প্রাচীনকালে যে যুক্তি নির্ভর যে রাষ্ট্রচিন্তা ছিল সেখান থেকে সরে এসে ধর্মকেন্দ্রিক রাষ্ট্রের সৃষ্টি হয়। আপনারা দেখবেন যে ওই মধ্যযুগে যে সকল সাম্রাজ্যের বিকাশ ঘটে বা যে সকল রাজা বা শাসক ছিল তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল, তারপর হচ্ছে সেন যুগ ছিল, পালা শাসনামল ছিল। এরা হচ্ছে তারপর ইউরোপে হচ্ছে রোমানদের সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য। এই যে সাম্রাজ্যগুলোর নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্রের বিকাশ ঘটতেছে, এবং ওই ধর্মকেন্দ্রিক রাষ্ট্র এইটাই ছিল মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, যেখানে ধর্মীয় আধিপত্যবাদ ছিল এবং পোপতন্ত্রের বিকাশ বা ধর্মগুরু যারা ছিল তাদের চিন্তা চেতনাটা সবসময় তারা রাষ্ট্ররূপে আরোপ করত। এবং এই যুগের রাষ্ট্রচিন্তার মধ্যে বিখ্যাত দার্শনিক হচ্ছেন সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস, দান্তে, মার্সেলো পাদুকা। তাদের চিন্তা চেতনার মাধ্যমে মধ্যযুগের যে রাষ্ট্রচিন্তার বিকাশটা ঘটে থাকে।
এরপর হচ্ছে আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা বা আধুনিক যুগ। আধুনিক যুগটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দী থেকে রাষ্ট্রচিন্তার বিকাশের সূত্রপাত হয়। এই আধুনিক যুগের রাষ্ট্রচিন্তার মূল যে বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়, অর্থাৎ নির্দিষ্ট জাতিকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্র গঠিত হতে থাকে। যেমন গ্রিক রাষ্ট্র গঠিত হয়। এরপরে বাঙালি জাতিকে কেন্দ্র করে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। এভাবে বিভিন্ন জাতিকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্র গঠন হয়। এটা হচ্ছে আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও উদারনৈতিক গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আধুনিক রাষ্ট্রযুগের আরেকটি বৈশিষ্ট্য। এছাড়াও আধুনিক রাষ্ট্রযুগে উপযোগবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, কাল্পনিক সমাজবাদ এবং পুঁজিবাদের ব্যাপক বিকাশ ঘটে। মূলত আধুনিক যুগে সবচেয়ে আলোচিত ছিল সমাজতন্ত্র এবং পুঁজিবাদ, যেটা থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে 1990 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে বা আমেরিকার সাথে, যেটা নিয়ে মূলত সমাজতান্ত্রিক যে বা রাষ্ট্রকেন্দ্রিক যে চিন্তার দর্শন ছিল। এই আধুনিক যুগের রাষ্ট্র যে চিন্তার আজকের যে রাষ্ট্র কাঠামো তৈরি হয়, এই রাষ্ট্র কাঠামো একদিনে তৈরি হয়নি এবং একজন বা দুজন মনীষীর অবদানের ফলে রাষ্ট্র সৃষ্টি হয়নি। এই রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে ম্যাকিয়াভেলি, টমাস হবস, জন লক, রুশো, মন্টেস্কু, হেগেল সহ অসংখ্য মনীষীর তাদের দর্শন, তাদের চিন্তা চেতনা, তাদের মতবাদের বিকাশের ফলেই আজকের রাষ্ট্রের রূপ পরিগ্রহ করে। আধুনিক যুগের 1831 সাল থেকে মূলত যে আধুনিক যুগটাকে আরও একটা সম্প্রসারণ করে আমরা সাম্প্রতিককালের রাষ্ট্রচিন্তায় ভাগ করতে পারি। এই সাম্প্রতিককালের সাথে আধুনিক যে রাষ্ট্রচিন্তার যে সময়সীমাটা ছিল সেটার সাথে মূলত পার্থক্যটা হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তায় অনেকটা বিজ্ঞান নির্ভর হয়ে ওঠে এবং এখানে রাষ্ট্র দর্শনে যে শৃঙ্খলার কথা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা বিবর্তনবাদের যে যুক্তিগুলো এখানে আরও প্রাধান্য পায়। এই সময় রাষ্ট্রচিন্তায় মূলত অবদান রাখেন টি.এস. গ্রিন, হেগেল, কার্ল মার্কস, এদের যে হারবার্ট স্পেন্সার, এই সকল দার্শনিকদের রাষ্ট্রচিন্তার মধ্য দিয়েই মূলত সাম্প্রতিককালের রাষ্ট্রচিন্তাটা এগিয়ে যাচ্ছে। যেমন টি.এস. গ্রিন বলেন, শক্তি নয় স্থায়ী রাষ্ট্রের ভিত্তি, শক্তি নয় স্থায়ী হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, অর্থাৎ রাষ্ট্রকে স্থায়ী একটা প্রতিষ্ঠান, এটাকে শক্তি দিয়ে টিকিয়ে রাখা যাবে না, এটাকে নাগরিকদের কল্যাণের অর্থে ব্যয় করতে হবে। এছাড়াও হেগেলের যে দান্দিক পদ্ধতি জার্মানিতে জাতীয়তাবাদের সূচনা করে, অর্থাৎ জার্মান যে আলাদা একটা জাতি, এটা দান্দিক পদ্ধতির মধ্যে দিয়ে বিকাশ লাভ করে। এই আধুনিক যুগের শুরুতেই সর্বপ্রথম যে ঘটনা ঘটে সেটা হচ্ছে রেনেসাঁ। এই রেনেসাঁ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনর্জাগরণ। রেনেসাঁ হলো মূলত একটি সাংস্কৃতিক আন্দোলন, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষের উপর যে কোনো নৈতিকতা বা চিন্তা চেতনা, বিবেকের চেতনাকে অবরুদ্ধ করে ধর্মীয় চিন্তা চেতনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই ধর্মীয় চিন্তা চেতনা থেকে বের হয়ে এসে মানুষের ব্যক্তিত্ব, বুদ্ধির চিন্তা, বিবেকের যে বিকাশ ঘটানো, এই কেন্দ্রিক যে আন্দোলনটাই হচ্ছে মূলত রেনেসাঁ বা সাংস্কৃতিক আন্দোলন। রেনেসাঁ আন্দোলনের সূত্রপাত হয় মূলত ইতালির ফ্লোরেন্স শহর থেকে এবং এই জন্যই ইতালিকে রেনেসাঁ সূতিকার বলা হয়। রেনেসাঁ হচ্ছে একটি সাংস্কৃতিক আন্দোলন। রেনেসাঁর ফলে ইউরোপের রেনেসাঁ সংগঠিতর ফলে খ্রিস্টান যে ধর্ম ছিল সে ধর্মটা ব্যাপক দৃষ্টি সমস্যা সাধন করায় আধুনিক উপযোগী রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় উপযোগী সমস্যা সাধন করা হয়। এরপর হচ্ছে রেনেসাঁর পরে যেটা হচ্ছে সংস্কার আন্দোলন। মূলত পোপতন্ত্র বা ধর্মগুরুদের যে মানুষের উপর বা অত্যাচার, নিপীড়ন এবং স্বেচ্ছাচারিতা ছিল, সেইটার থেকে মুক্তির লক্ষ্যে মূলত এই যে সংস্কার আন্দোলনটা সংগঠিত হয়। এই সংস্কার আন্দোলনটা যে সকল মনীষীদের অবদানে গতি লাভ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মার্সিলো পাদুয়া, উইলিয়াম ওকাম, সিলভিয়া, পিয়ার ডি এলিট, এই প্রমুখ যে দার্শনিক আছে তাদের দার্শনিক চিন্তা চেতনা রাষ্ট্রের
কাঠামোকে পরিবর্তন করে ধর্মীয় সংস্কার সাধনের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের বিকাশের পথকে ত্বরান্বিত করে। এই যে সংস্কার আন্দোলনের জনগণের মধ্যে যে যুক্তিবাদিতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যের যে চিন্তা চেতনা, এইটা কিন্তু এই সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়। এই সংস্কার আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুটেনবার্গে আবিষ্কৃত মুদ্রণ যন্ত্র, যেটা আবিষ্কৃত হয় গুটেনবার্গে 1450 সালে। কারণ এই যে মার্সেল অফ পাদো, উইলিয়াম ওকাম সহ অন্যান্য যে মনীষী যারা ছিল, যারা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের লেখনী এই গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র থেকে মূলত এটা পাবলিশ করা হতো। এবং এই সংস্কার আন্দোলনের সময় ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়, যেটা 1668 সালে সংঘটিত হয়। এবং ফরাসি বিপ্লবের পরবর্তীতে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয় 1789 সালে। আমরা এখানে সংক্ষেপে একটু দেখার চেষ্টা করব আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে বড় বড় যারা মনীষী আছেন, যাদের দর্শনের ফলে আজকের রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে, হয় তাদের সংক্ষেপে একটু অবদান দেখার চেষ্টা করব। প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন নিকোলো ম্যাকিয়াভেলি। তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। কারণ হচ্ছে ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথক করে রাষ্ট্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানতে ভিন্ন জিনিস, ধর্মীয় আইন এবং রাষ্ট্রীয় আইন যে আলাদা, এটা সর্বপ্রথম নিকোলো ম্যাকিয়াভেলি তার লেখনের মাধ্যমে প্রকাশ করেন। এবং তিনি বাস্তববাদী এবং ক্ষমতাভিত্তিক রাষ্ট্রের চিত্র আঁকেন তার লেখনের মাধ্যমে। এই জন্যে মূলত তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এরপর হচ্ছেন জ্যান বোদিন। তিনি আজকের যে সার্বভৌমত্বের কথা আমরা বলি, সেই সার্বভৌমত্বের ধারণাটা মূলত তিনি প্রকাশ করেন। এবং এই সার্বভৌম কর্তৃপক্ষ হচ্ছে রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী যে প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানকে বোঝায়। জন লকের অবদান হচ্ছে উদারনৈতিক যে গণতান্ত্রিক কথা আমরা বলে থাকি, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্র সকল নাগরিকদের প্রতি যে সমান আচরণ করবে এবং সকলের জীবন স্বাধীনতার প্রতি যে নিশ্চয়তা প্রদান করবে সংখ্যাগুরু সকলের প্রতি, এই যে চিন্তা চেতনাটা হচ্ছে উদারনীতিবাদ। এই উদারনীতিবাদের যে স্রষ্টা হচ্ছেন জন লক। তিনি জনগণের সার্বভৌমত্ব কথা বলেন, অর্থাৎ জনগণের রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক রাজা বা অন্য প্রতিষ্ঠান নয়, সেটা হচ্ছে তার লেখনের মাধ্যমে প্রকাশ করে। এছাড়াও তিনি সীমিত সরকারের ধারণা ব্যক্ত করেন। এখানে সংক্ষেপে সীমিত সরকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সরকারের যে ক্ষমতাটাকে রাজতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে বা রাজাকে মনে করা হতো তিনি রাষ্ট্রের আইনের সকল কিছুর ঊর্ধ্বে। কিন্তু এই যে সীমিত সরকার ব্যবস্থাটা হচ্ছে সরকারের ক্ষমতাটাকে লিমিট করে দেওয়া হয়, যে রাষ্ট্রের কল্যাণে বা নাগরিকদের কল্যাণের বাইরে বা নাগরিকদের সাথে যে রাষ্ট্রের চুক্তি, সেই চুক্তির বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না। এইটা হচ্ছে সীমিত সরকার ধারণা। এছাড়াও তিনি ব্রিটেনে থাকাকালীন সময় ব্রিটেনের যে সংসদ ব্যবস্থা বা রাজতন্ত্রের সাথে পার্লামেন্টারি ব্যবস্থার যে বিকাশ ঘটতে থাকে, এজন্য তিনি সরকারের দায়িত্বশীলতা এবং জনগণের অধিকার রক্ষার উপরে তার লেখনীতে জোর প্রদান করেন, যেটা তিনি ব্রিটিশ শাসন থেকে প্রত্যক্ষ করেন। এরপর যে রাষ্ট্রবিজ্ঞানীর নাম আমাদের সামনে এসে তিনি হচ্ছেন জ্যাক রুসো। তার বিখ্যাত কারণ হচ্ছে দুইটি কারণে তিনি বিখ্যাত। এক হচ্ছে সামাজিক চুক্তি, আর হচ্ছে জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা। সামাজিক চুক্তির মাধ্যমে মূলত রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মতবাদ তিনি ব্যক্ত করেন। এবং তার এই সামাজিক চুক্তি মতবাদের মধ্যে অন্যতম হচ্ছে জেনারেল উইল, যেটা আজকের দিনে আমাদের পাবলিক ওপিনিয়ন বলে নামে পরিচিত। অর্থাৎ সাধারণ জনগণের যে মতামতটাকে বা তাদের ইচ্ছা চিন্তা চেতনাটাকে যেভাবে কীভাবে বিকাশ লাভ করে এবং রাষ্ট্রে কী কী ভূমিকা পালন করে, সেটাকে তিনি জেনারেল উইল নামে আখ্যায়িত করেন। এবং এই যে জেনারেল উইল বা পাবলিক ওপিনিয়ন যে সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করে গড়ে তোলে। আধুনিক রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে নিকোলো ম্যাকিয়াভেলি হচ্ছেন সর্বাগ্রে। তার লেখনীর মাধ্যমে মূলত রাষ্ট্র প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করে। কারণ হচ্ছে মধ্যযুগে যে রাষ্ট্র চিন্তা চেতনা ছিল ধর্মকেন্দ্রিক রাষ্ট্র, সেখান থেকে তার লেখনীর মাধ্যমে রাষ্ট্র থেকে ধর্মকে পৃথককরণের যে পদক্ষেপ বা লেখনী, সেটা তিনি প্রথম মত প্রকাশ করেন যে রাষ্ট্রধর্ম এবং ধর্মীয় আইন এবং রাষ্ট্রীয় আইন দুইটা ভিন্ন জিনিস। ধর্মীয় আইন হচ্ছে
পরলৌকিক বা কেন্দ্রিক আইন, এর সাথে রাষ্ট্রীয় আইন হচ্ছে নাগরিক কেন্দ্রিক আইন, যেটার মধ্যে একটা পার্থক্য বিদ্যমান, সেইটাই তিনি তার লেখনের মাধ্যমে তুলে ধরেন। আমরা এখন নিকোলো ম্যাকিয়াভেলির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব, যেগুলো হচ্ছে প্লির বা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা এখান থেকে বিভিন্নভাবে এই টপিকসগুলো থেকে এমসিকিউগুলো এসে থাকে। আমরা সবগুলো টপিকসকে একটা পেজে নিয়ে আসার চেষ্টা করছি যাতে একসাথে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথমে দেখব নিকোলো ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করেন 1969 সালে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার সরকারি চাকরিজীবী শুরু করেন 1494 সালে এবং 1498 সালে সচিব পদ লাভ করেন এবং 1512 সালে তিনি ফ্লোরেন্স শহরে নির্বাসিত হন। তিনি রাজনীতি এবং নিকোলো ম্যাকিয়াভেলি 1587 সালে 58 বছর বয়সে মারা যান। এইটুকু হচ্ছে তার জীবন মৃত্যু এবং তার সংক্ষিপ্ত যতটুকু জীবনী জানা যায়। এরপর হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে কী কী অবদান রাখেন। মূলত তার লেখনের মধ্যে সর্বাগ্রে ছিল দ্য প্রিন্স গ্রন্থ, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, এবং দ্বিতীয়টা হচ্ছে দ্য ডিসকোর্স। এই প্রিন্স গ্রন্থে মূলত তিনি তার রাষ্ট্র দর্শনকে প্রকাশ করেন। এখানে এই প্রিন্স গ্রন্থে তিনি রাজতন্ত্রকে সমর্থন করেন এবং একজন রাজার কী কী গুণাবলী হওয়া উচিত রাজ্য শাসন করার জন্য, সেখানে আইনগত দিক, ধর্মীয় দিক, সামাজিক দিক, রাষ্ট্র নৈতিকতার দিক, এই সকল দিকগুলো তিনি তুলে ধরেন। পাশাপাশি তার ডিসকোর্স গ্রন্থটাও আলোচিত, কারণ হচ্ছে এই ডিসকোর্স গ্রন্থে তিনি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়াও ফ্লোরেন্সের ইতিহাস দিয়ে ফ্লোরেন্টাইন হিস্ট্রি লিখেন। তারপর তার হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। এই আর্ট অফ ওয়ার গ্রন্থটায় তিনি সামরিক বাহিনীর গঠন কৌশল নিয়ে আলোচনা করেন এবং সামরিক বাহিনী কীভাবে শক্তিশালী করা যায় এবং কীভাবে ব্যবহার করা যায় এই সম্পর্কে তিনি পরামর্শ প্রদান করেন। নিকোলো ম্যাকিয়াভেলির যে বিখ্যাত গ্রন্থ প্রিন্স, সেটা হচ্ছে প্রকাশিত হয় 1513 সালে এবং এটি তৎকালীন রাজা ফ্লোরেন্সের রাজা পিয়ারে দি মেদিসির পুত্র প্রিন্স লরেন্সের প্রতি উপদেশমূলক রচনা। এখানে কিন্তু 4টা এমসিকিউ প্রশ্ন একটা লাইনের ভিতরে আছে। কত সালে প্রকাশিত হয় দ্য প্রিন্স গ্রন্থ, এটি কাকে উৎসর্গ করা হয় প্রিন্স লরেন্সকে, এটি কি বই হিসাবে লেখা হয় উপদেশমূলক গ্রন্থ হিসেবে। দেখে এইভাবে আমাদের কিন্তু এমসিকিউগুলো কিন্তু এভাবেই এসে থাকে। আমরা এই টপিকগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। এরপর হচ্ছে সর্বপ্রথম তিনি জাতীয় রাষ্ট্রের ধারণা প্রদান করেন, অর্থাৎ আজকের যে রাষ্ট্রের যে কাঠামোটা তৈরি হয়, যে জাতি রাষ্ট্র বা রাষ্ট্রের যে নির্দিষ্ট সীমা থাকবে, সেটা মূলত তার এই জাতি রাষ্ট্রের ধারণা থেকেই পরবর্তীতে বিকাশ লাভ করে। এবং এই প্রিন্স গ্রন্থটা উৎসর্গ করেন লরেঞ্জো দি মেদিসিকে। লরেঞ্জ হচ্ছে মেদিসির পুত্র। এরপর হচ্ছে আমরা যেটা আগে বললাম যে জাতীয় সেনাবাহিনী গঠনের পরামর্শ দেন তার এই দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থে, এটা ম্যাকিয়াভেলির পরামর্শ। এরপর হচ্ছে নৈতিকতা দ্বৈত নীতি তত্ত্বের প্রবক্তা ম্যাকিয়াভেলির। এখানে নৈতিকতা দ্বৈত নীতি বলতে আমরা সবসময় একটা সেন্টেন্স শুনে থাকি, তার প্রতি তিনি শাসকের প্রতি শাসককে হতে হবে শ্রীগালের ন্যায় ধূর্ত এবং সিংহের ন্যায় সাহসী। তার এই যে দুই ধরনের নীতি, একদিকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন, আর একদিকে আবার সাহসী হওয়ার পরামর্শ দিয়েছেন। এই নীতিটাকে হচ্ছে দ্বৈত নীতি। একদিকে এই নীতির মাধ্যমে যেমন রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করবেন, আবার তাকে আবার বহিরাষ্ট্রের ক্ষেত্রেও তাকে সাহসী ভূমিকা পালন করতে হবে। মূলত এই সকল অবদানের জন্যই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কূটনীতি বিজ্ঞানের জনক বলা হয়। তিনি প্রজাতান্ত্রিক সরকার নিয়ে আলোচনা করেন দ্য ডিসকোর্স গ্রন্থে। এখন আমরা ম্যাকিয়াভেলির বিস্তারিত তার বিভিন্ন গ্রন্থে বা বিভিন্ন জায়গায় তিনি কীভাবে তার রাষ্ট্র দর্শনকে প্রকাশ করেন সে বিষয়গুলোতে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ প্রিন্স। এই প্রিন্স হচ্ছে একটা রাজনৈতিক দর্শন বিষয়ক বই। এটা তো আগেই বলে আসলাম যে এটা হচ্ছে রাজকুমারদের জন্য লিখিত একটি নির্দেশিকা পত্র। এখানে রাজকুমারদেরকে
দেখানো হয়েছে যে কীভাবে রাষ্ট্রকে শাসন করতে হবে, শাসন ক্ষমতা কীভাবে ধরে রাখতে হবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে হবে, রাষ্ট্রের ভিতরে নীতি নৈতিকতা কীভাবে প্রয়োগ করতে হবে, রাষ্ট্রের আইনগুলো কীভাবে চলবে, এই সকল বা আইনগুলো কীভাবে প্রণয়ন করা হবে বা কীভাবে বাস্তবায়ন করা হবে, এই সকল বিষয়গুলো নিয়েই মূলত প্রিন্স গ্রন্থটা রচনা করা হয়। এবং এই বইতেই আলোচনা করা হয় যে রাষ্ট্রকে কখনো কখনো অনৈতিক বা অহিংসা পন্থার যে প্রয়োজন হতে পারে রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, সেই পরামর্শও কিন্তু এই গ্রন্থে তিনি প্রদান করেন। মূলত এই পন্থাটাই হচ্ছে ম্যাকিয়াভেলিজম নামে পরিচিত, যেটা আমাদের পরবর্তী আলোচনাতে আসবে। এরপর তার দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডিসকোর্সেস অন লিবি। এই বইটি মূলত লিভির লেখা ইতালীয় ভাষার হিস্ট্রি অফ রোম গ্রন্থটির 10টা সংস্করণের উপরে আলোচিত বই। এবং এই গ্রন্থে তিনি এই রোমান সাম্রাজ্যের যে প্রজাতান্ত্রিক ব্যবস্থা ছিল, সে প্রজাতান্ত্রিক ব্যবস্থার উপরে এবং প্রজাতন্ত্র কীভাবে টিকে থাকবে, প্রজাতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা, এবং এই সকল পদ্ধতি নিয়ে বিস্তারিত তিনি আলোচনা করেন। এরপর তার আরেকটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের কৌশল। এখানে তিনি সামরিক বাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেন, যেখানে যুদ্ধের কৌশল এবং সামরিক সংগঠন নিয়ে আলোচনা করেন, অর্থাৎ সেনাবাহিনী গঠনের বিষয় নিয়ে তিনি এইখানে আলোচনা করেন, এই দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থে আলোচনা করেন। মূলত ম্যাকিয়াভেলির থেকে এই 3টা বইয়ের ভিতর থেকে মূলত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এখান থেকে আশা করি প্রশ্নগুলো আসবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করব ম্যাকিয়াভেলি তার রাষ্ট্র দর্শনে কি কি ধরনের তথ্য দেন। প্রথমে হচ্ছে রাষ্ট্র এবং শাসন সম্পর্কে ম্যাকিয়াভেলি কি কি মতবাদ ব্যক্ত করেন, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ম্যাকিয়াভেলি প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রকে একটা মানবিক প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন, এবং তিনি জাতীয়তার ভিত্তিতে যে রাষ্ট্র সৃষ্টির যে প্রবক্তা, এটা হচ্ছে তিনি ন্যাশন স্টেট, যেটাকে আমরা জাতিরাষ্ট্র বলে থাকি। এই ন্যাশন স্টেট ধারণাটা মূলত তার লেখনের মাধ্যমেই চলে আসে। এবং এই যে জাতীয় রাষ্ট্র গঠিত হবে, এটা মূলত 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মধ্য দিয়ে ভূখণ্ডীয় যে রাষ্ট্রীয় ব্যবস্থার গোড়াপত্তন হয়। 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মধ্য দিয়ে প্রথম ভূখণ্ডীয় রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন হয়। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ হতে পারে প্রশ্ন এই লাইনটা থেকে, যে কত সালে শান্তি চুক্তি, ওয়েস্টফেলিয়ার চুক্তিটা কী চুক্তি নামে পরিচিত, বা 1648 সালে শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়ায়, এখানে কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়, ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ রাষ্ট্রের যে একটা বাউন্ডারি থাকবে বা সীমা থাকবে, সেই ধরনের রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটে। এই যে ম্যাকিয়াভেলির লেখনীতে সবচেয়ে যেটা ছিল জাতিরাষ্ট্র, আসলে জাতিরাষ্ট্রটা কি? জাতিরাষ্ট্র হচ্ছে একটা নির্দিষ্ট এলাকা বা আয়তনের ভিতরে যে সকল জনগণ বসবাস করে তাদের নিজস্ব চিন্তা চেতনার ভিত্তিতে যে শাসন ব্যবস্থা কায়েম করে বা করতে আগ্রহী, এই ধরনের গোষ্ঠী জনসংখ্যাই হচ্ছে বা জনগোষ্ঠী হচ্ছে জাতিরাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়। ম্যাকিয়াভেলির এই রাষ্ট্রচিন্তাকে স্বীকৃতি দেওয়ার জন্য ডব্লিউ.টি. জোন্স বলছেন যে ম্যাকিয়াভেলি ওয়াজ দ্য চাইল্ড অফ ফ্লোরেন্স অ্যান্ড দ্য চাইল্ড অফ রেনেসান্স, অর্থাৎ ম্যাকিয়াভেলি হচ্ছে ফ্লোরেন্সের শিশু এবং রেনেসার শিশু। অর্থাৎ ম্যাকিয়াভেলির লেখনের মধ্য দিয়ে মূলত রেনেসার যে গতিটা ত্বরান্বিত হয়। এছাড়াও ওয়াজ দ্য চাইল্ড অফ ফ্লোরেন্স কথাটা বলছেন কে ডব্লিউ.টি. জোনিস। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নটা 3ভাবে আসতে পারে, বা যে এই সেন্টেন্সটা দিয়ে বলা হতে পারে সেন্টেন্সটি কে ব্যক্ত করেন, বা উক্তিটি কার, ডব্লিউ.টি. জনিসের। এছাড়া প্রশ্ন করতে পারে ম্যাকিয়াভেলিকে চাইল্ড অফ ফ্লোরেন্স বলছেন কে, বা চাইল্ড অফ রিনেসান্স বলছেন কে, বা হু ইজ নন অ্যাজ দ্য চাইল্ড অফ রিনেসান্স, ম্যাকিয়াভেলিকে রেনেসার শিশু হিসেবে পরিচিত বা পুত্র হিসেবে পরিচিত ম্যাকিয়াভেলি। এভাবে প্রশ্নটা ঘুরে বিভিন্নভাবে আসতে পারে, এই জন্য মূলত সেন্টেন্সটা আমরা এখানে নিয়ে আসছি। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু লর্ড ব্রাইসের মতে এ ন্যাশন স্টেট ইজ এ ন্যাশনালিটি হোয়েন ইটস হ্যাজ অর্গানাইজড ইটসেলফ ইনটু এ পলিটিক্যাল বডি আইদার ইন্ডিপেন্ডেন্ট অর ডিজার্ভিং টু বি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ লর্ড ব্রাইস বলছেন জাতিরাষ্ট্রের এখানে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন পলিটিক্যাল এমন একটা বডি যারা হচ্ছে স্বাধীন হতে বা আগ্রহী বা স্বাধীন একটি গ্রুপ, তারাই হচ্ছে ন্যাশন স্টেট। ম্যাকিয়াভেলির রাষ্ট্র শাসন সম্পর্কে আমরা আরও একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে 5ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
রোমান সাম্রাজ্যের পতন ঘটে ৫ম শতাব্দীতে এবং এর ফলে ল্যান্ডলর্ড বা জমিদার শ্রেণীর মাধ্যমে সামন্তবাদী সমাজের বিকাশ ঘটে এবং পঞ্চদশ শতাব্দীতে এই সামন্তবাদী সমাজের বিকাশের পিছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্যার সপ্তম হেনরি, ফ্রান্সের ষোড়শ লুই, স্পেনের দ্বিতীয় ফিলিপ, সোভিয়েত ইউনিয়নের পিটার দ্য গ্রেট। এদের নেতৃত্বে মূলত সামন্তবাদী আন্দোলনটা হয় এবং এবং ধর্মকেন্দ্রিক যে রাষ্ট্র চিন্তা চেতনা ছিল সেখান থেকে সরে এসে জমিদার কেন্দ্রিক বা ল্যান্ডলর্ড কেন্দ্রিক সামন্তবাদী সমাজের একটা নতুন ধারা সৃষ্টি হয় এবং এই সামন্তবাদেরও একটা পর্যায়ে পতন ঘটে এবং সামন্তবাদের পতন ঘটে মূলত পুঁজিবাদের উত্থানের মধ্য দিয়ে। এখানে কিন্তু প্রশ্ন হতে পারে সামন্তবাদের পতনের মধ্যে দিয়ে কোন ঘটনাটি ঘটে বা কি উত্থান ঘটে বা কোনটি সৃষ্টি হয়, সেটা হচ্ছে পুঁজিবাদের। ম্যাকিয়াভেলি এছাড়াও রাষ্ট্রের শাসন করার জন্য প্রিন্সকে যে উপদেশ দিয়েছিল যে রাষ্ট্র কীভাবে সে শাসন করবে, সেখানে তিনি বলছেন যে শাসক রাষ্ট্রের স্বার্থের জন্য প্রয়োজনীয় নৈতিকতা বিসর্জনতে কঠোর নির্মম বেআইনি অন্যায়ের পথে অগ্রসর হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। অর্থাৎ রাষ্ট্রকে টিকে রাখার জন্য বা শাসক তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো ধরনের নির্মম কঠোর পদক্ষেপ গ্রহণ করার মতো বৈধতা পেয়ে থাকেন। এইটাই হচ্ছে তিনি বলার চেষ্টা করছেন। এছাড়াও ম্যাকিয়াভেলি তার আরও বলেন, দ্য এন্ড অফ দ্য স্টেট ইজ দ্যাট হুইচ রুলস অ্যান্ড পিপল ডু অ্যাকচুয়ালি প্রসেস দেমসেলফ। অর্থাৎ শাসক ও জনগণ প্রকৃতপক্ষে নিজেরা যা চায় তাই হলো রাষ্ট্রের উদ্দেশ্য। অর্থাৎ রাষ্ট্রের উদ্দেশ্যটা হলো শাসক এবং জনগণের চাওয়া। এছাড়া ম্যাকিয়াভেলির আরেকটা মতামত হচ্ছে, men do sooner the forget the death of their father that the less of their patrimony। তিনি প্রিন্স গ্রন্থে উক্তিটা বলেন, অর্থাৎ মানুষ তার পিতার মৃত্যুকে ভুলে যায়, যতটা দ্রুত ভুলে যায় তার মানুষ তার সম্পত্তির মায়ার চেয়েও পিতার মায়াকে মৃত্যুকে দ্রুত ভুলে যায়। এটা তিনি এখানে বলার চেষ্টা করছেন। এখন আমরা দেখব সরকার সম্পর্কে ম্যাকিয়াভেলি কি মতামত ব্যক্ত করছেন বা সরকার কিভাবে গঠিত হবে বা সরকারের ধরন কীরকম হবে তিনি সেটা কিভাবে বলার চেষ্টা করছেন। আমরা একটু সেই বিষয়ে এখন আলোচনা করব। ম্যাকিয়াভেলি তার প্রিন্স মতে সরকার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার আর একটা হচ্ছে রাজতন্ত্র। এখানে ম্যাকিয়াভেলি তার ডিসকোর্স গ্রন্থে প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করেন। সেখানে প্রজাতন্ত্র হচ্ছে যেখানে জনগণের ন্যায়প্রাণ দেশাত্মবোধে অনুপ্রাণিত বলিষ্ঠ ও স্বাধীন সময় পার করবে এবং শাসন, সেটাই হচ্ছে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবং ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে রাজতন্ত্র নিয়ে আলোচনা করেন। অর্থাৎ প্রিন্স গ্রন্থে তিনি রাজতন্ত্রকে সমর্থন করেন, ডিসকোর্স গ্রন্থে প্রজাতন্ত্রকে সমর্থন করেন। সেখানে রাজতন্ত্রকে আবার তিনি দুইভাবে আলোচনা করেন তার আলোচনায়। একটা হচ্ছে একটি নতুন রাষ্ট্র গঠনের সময়, আর একটা হচ্ছে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র সংস্করণের জন্য রাজতন্ত্র। অর্থাৎ রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দুইটি পদ্ধতি কথা তিনি উল্লেখ করেন। একটা হচ্ছে নতুন যখন রাষ্ট্র গঠিত হবে, অর্থাৎ কোনো রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্র অধিগৃহীত হবে বা নতুন রাষ্ট্রের সৃষ্টি হবে বা রাষ্ট্র ভেঙে যাবে, সেখানে রাজতান্ত্রিক ব্যবস্থা গঠন করা যেতে পারে। আবার যখন একটা রাষ্ট্র চরম দুর্নীতিতে পতিত হয় তখন সেই রাষ্ট্রের সংস্কারের জন্য রাজতন্ত্রের সৃষ্টি করা হতে পারে, প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তার মতে রাজা বা শাসক অনেক ক্ষেত্রে আইনের ঊর্ধ্বে থাকতে পারেন, যেটা তিনি তার প্রিন্স গ্রন্থে উল্লেখ করেন যে রাজা যে কোনো কিছু করতে পারবে বা শাসক যে কোনো কিছু করতে পারবে। তিনি তার আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে, আইনের শাসন হবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রক্ষার প্রধান নিয়ামক। অর্থাৎ আইনের শাসন, ম্যাকিয়াভেলির রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রধান নিয়ামক হচ্ছে আইনের শাসন। এখান থেকে দুইটা প্রশ্ন হতে পারে, উক্তিটি কে করেন বা ম্যাকিয়াভেলি কোন বিষয়টির উপরে গুরুত্ব প্রদান করেন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, বা আইনের শাসনের মাধ্যমে কোনটা রক্ষা করা যেতে পারে, এভাবে প্রশ্নটা ঘুরে আসতে পারে।
এখন আমরা দেখব ম্যাকিয়াভেলিকে নিয়ে সবচেয়ে বেশি যে কারণে আলোচনা করা হয় বা তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় বা আধুনিক রাষ্ট্রের স্রষ্টা বলা হয়, এর প্রধান কারণটা হচ্ছে ধর্ম এবং নৈতিকতাকে রাষ্ট্র করে আলাদা করে রাষ্ট্রকে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা। এই কাজটি ম্যাকিয়াভেলি করেন। আমরা এখন হচ্ছে তার ধর্মীয় যে দৃষ্টিকোণগুলো দেখার চেষ্টা করব। তার মধ্যে ধর্ম হচ্ছে পারলৌকিক ও আধ্যাত্মিক ব্যাপার, অর্থাৎ ধর্ম রাজনীতিতে ধর্মের প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনার ফল এবং এটা হচ্ছে মানুষের মৃত্যুর পরের জীবন সম্পর্কে নিয়ে আলোচনা করে। যার জন্য এটার সাথে রাষ্ট্রের বাস্তব জীবনের সাথে বা রাষ্ট্রের ভিতরে যে আলোচনার প্রয়োজন নেই বা এটাকে রাষ্ট্রের সাথে সংমিশ্রণ করার কোনো প্রয়োজন নেই, সেটাই তিনি বলার চেষ্টা করেন এবং ধর্মীয় ব্রাজাল থেকে অর্থাৎ ধর্মীয় চিন্তা চেতনা থেকে বের করে রাষ্ট্রকে নতুন একটি কর্মপন্থা নির্ধারণের জন্য তিনি পরামর্শ প্রদান করেন। অর্থাৎ কারণ রাষ্ট্রের ভিতরে যে সকল জনগণ বসবাস করে সবাই একই ধর্মীয় বিশ্বাসে নাও হতে পারে, যার জন্য ভিন্ন মতাদর্শের বিশ্বাসী যারা থাকবে ধর্মকেন্দ্রিক রাষ্ট্রের ভিতরে তাদের জন্য রাষ্ট্রে বসবাস করা অনেকটা সমস্যার সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে তার নৈতিকতা সম্পর্কে তিনি কি বলার চেষ্টা করছেন আমরা একটু দেখি। তিনি নৈতিকতাকে দুই ভাগে বিভক্ত করেন, একটা হচ্ছে ব্যক্তিগত নৈতিকতা আর একটা হচ্ছে সরকারি বা শাসকের নৈতিকতা। ব্যক্তিগত নৈতিকতা বলতে ব্যক্তি জীবনে যে একজন ব্যক্তি সৎ থেকে তার রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এবং রাষ্ট্রীয় যে আইন আছে সেগুলোকে সম্মান জানাবে, এই নিজের নৈতিকতা এটা হচ্ছে ব্যক্তিগত নৈতিকতা। আর সরকারি বা শাসকের নৈতিকতা হচ্ছে এই ব্যক্তি যখন রাষ্ট্রের শাসনকারীদের সাথে যুক্ত হবে তখন তিনি রাষ্ট্রের যে আইনটাকে সবচেয়ে বড় যুক্তি হিসেবে দেখবে। অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা কখনোই তার নির্ধারিত আইনের বাইরে গিয়ে তিনি কাজ করতে পারবেন না। তার কাছে ধর্ম এবং নৈতিকতা হলো রাষ্ট্রের গৌণ উপাদান মাত্র। এইখানে একটা এমসিকিউ আছে। এছাড়াও শাসকের কাছে রাষ্ট্রের যুক্তি হচ্ছে সবচেয়ে বড়। শাসকের কাছে কোনটি সবচেয়ে বড় যুক্তি? রাষ্ট্রের যুক্তি বা রাষ্ট্রীয় যে আইন আছে সেইটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় চিন্তা চেতনা। শাসক চাইলে যে কোনো সময় রাষ্ট্রকে টিকে রাখার জন্য বা শাসন বা ক্ষমতাকে টিকে রাখার জন্য শাসক যে অনৈতিক বা ভিন্ন পন্থা বা অসৎ পন্থা অবলম্বন করতে পারবে, তখন এই যে নৈতিকতাটাই হচ্ছে তার মতাদর্শের মাধ্যমে প্রকাশ পায়। আমরা এখন দেখব ক্ষমতা, আইন এবং আইন প্রণেতা সম্পর্কে ম্যাকিয়াভেলি কি মতবাদ ব্যক্ত করেন। তার ক্ষমতা তত্ত্ব অনুযায়ী আইনের তুলনায় বল প্রয়োগ ও পাশবিকতার পন্থা অধিক স্বীকৃত। বল প্রয়োগ এবং পাশবিকতার ম্যাকিয়াভেলি ক্ষমতা প্রয়োগের জন্য বা আইনের তুলনায় কোনটিকে বেশি গুরুত্ব প্রদান করেন? কারণ হচ্ছে তিনি বললেন যে রাজাকে হতে হবে শেলের ন্যায় ধূর্ত এবং সিংহের ন্যায় সাহসী, অর্থাৎ বল প্রয়োগ বা আবার পাশবিকতার চিহ্ন এখানে স্পষ্ট পাওয়া যায়। তার এই তত্ত্বে সর্বশক্তিমান আইন প্রণেতার ধারণাকে প্রতিষ্ঠিত করে। সর্বশক্তিমান আইন প্রণেতার ধারণাকে প্রতিষ্ঠিত করে এই তত্ত্ব। এছাড়াও তিনি বলেন তিনি রাষ্ট্রের মধ্যে যে অভিজাত শ্রেণী আছে এই অভিজাত শ্রেণীকে তিনি সবসময় রাষ্ট্রের বা শাসকের জন্য হুমকি বা শত্রু হিসেবে গণ্য করেন। এই জন্য তিনি বলেন এভরিওয়্যার এনিমিস অফ অল সিভিল গভর্নমেন্ট, অর্থাৎ একটি সাধারণ বা সরকারি প্রশাসনের মধ্যে সবচেয়ে বেশি শত্রু হচ্ছে অভিজাত শ্রেণী। এই যেটা বললাম যে পাশবিকতা বা বল প্রয়োগের যে মতাদর্শ, এটা আমরা তার এই উক্তিটার মাধ্যমে দেখতে পাই যে শাসক রাষ্ট্রের স্বার্থের জন্য প্রয়োজনবোধে নৈতিকতা বিসর্জন দিয়ে কঠোর বেআইনি, নির্মম ও অন্যায়ের পথে অগ্রসর রাষ্ট্র পরিচালনা করবে। দ্য প্রিন্স গ্রন্থে এই মতবাদটা ব্যক্ত করেন। অর্থাৎ শাসক চাইলেই তার নৈতিকতাকে তিনি পরিবর্তন করে ফেলতে পারবেন রাষ্ট্রকে টিকে রাখার জন্য বা শাসন ক্ষমতাকে ধরে রাখার জন্য। এটা তিনি তার প্রিন্স গ্রন্থে রাজাকে উপদেশ হিসেবে প্রদান করেন। এছাড়াও তিনি আরও একটা পরামর্শ দেন তার প্রিন্স গ্রন্থে, সেটা হচ্ছে শাসক বা রাজা অনেক ক্ষেত্রে আইনের ঊর্ধ্বে থাকতে পারেন। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শাসক যে কোনো সময় রাষ্ট্রীয় যে নির্ধারিত যে আইন আছে সেই আইনের বাইরে গিয়েও তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই তথ্যটা আমরা কয়েকবার পূর্বে বলে আসছি। তিনি রাজতন্ত্রকে সমর্থন করেন প্রিন্স গ্রন্থে। এবং এই যে এখানে
এই তার এই যে বল প্রয়োগ বা পাশবিকতা বা রাষ্ট্রের রাজাদের যে কোনো কিছু করতে পারে তার এই উক্তিটার মাধ্যমে প্রকাশিত হয়। সেটা হচ্ছে এ প্রিন্স শুড বি কম্বাইন দ্য কোয়ালিটিস অফ ফক্স অ্যান্ড এ লায়ন, অর্থাৎ তার দ্বৈতদের নৈতিকতা আছে সেইটার বিরুদ্ধে। এখানে আইন প্রণেতা বলতে মূলত শাসককে বুঝিয়েছে, রাজা বা সরকার প্রধান দিনে থাকবেন, রাজতন্ত্র হলে শাসককে বোঝানোর চেষ্টা করছে। এবং এই ম্যাকিয়াভেলির সময় আরেকটা তত্ত্বের উদ্ভব ঘটে, সেটা হচ্ছে ক্লাস সমাজ শ্রেণীর উদ্ভব ঘটে, সেটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া জার্মান শব্দ বার্ড থেকে এসেছে, যার অর্থ দুর্গ, এবং বুর্জোয়া শব্দের অর্থ হচ্ছে দুর্গের মালিক, অর্থাৎ দুর্গ বা নির্দিষ্ট এরিয়া বা সম্পদের যিনি মালিক থাকেন বা সেই প্রতিষ্ঠানের মালিক থাকেন, এই যে মালিকদেরকে মূলত বুর্জোয়া শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। আমরা এখন হচ্ছে ম্যাকিয়াভেলির সামগ্রিক আলোচনা থেকে আমরা কিছু এমসিকিউ বা প্র্যাকটিস করব, যেখান থেকে আমরা দেখার চেষ্টা করব কীভাবে এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো এসে থাকে। এই এমসিকিউ প্রশ্নগুলোর সাথে আমরা হচ্ছে ছোটো করে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা এমসিকিউর সাথেই। এই ব্যাখ্যাটা থেকে মূলত প্রশ্নটা ঘুরানো মানে ভিন্নভাবেও আসতে পারে। এজন্য আপনারা পড়ার সময় অবশ্যই ব্যাখ্যাটাকে একটু গুরুত্ব সহকারে পড়বেন। আমি কয়েকটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি যে কীভাবে ব্যাখ্যা থেকে প্রশ্ন আসতে পারে। এর পরেরগুলো হচ্ছে আমি ধারাবাহিকভাবে শুধু অ্যান্সার করে দেবো এবং সংক্ষেপে একটু বলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি কত সালে জন্মগ্রহণ করেন? সাধারণ উত্তর আমরা হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করেন 1669 সালে। এখান থেকে প্রশ্ন ঘুরেই আসতে পারে, যেটা হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন? ফ্লোরেন্স কোথায়? ইতালিতে। কত সালে জন্মগ্রহণ করেন? 69 সালে। এইভাবে প্রশ্নটা একটু চেঞ্জ হয়েও বা ভিন্নভাবেও আসতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থ প্রিন্স কোন ভাষায় লেখা হয়? দ্য প্রিন্স লেখা হয় ইতালীয় ভাষায়। এখানে সংক্ষেপে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থ ফ্লোরেন্সে প্রচলিত ইতালীয় ভাষায় লিখেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলি কোন ধরনের রাষ্ট্রচিন্তক হিসেবে পরিচিত? ম্যাকিয়াভেলি বাস্তববাদী রাষ্ট্রচিন্তক হিসেবে পরিচিত, কারণ তিনি ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা চেতনা থেকে বের হয়ে বাস্তব অবস্থার দৃষ্টিকোণ থেকে তিনি রাষ্ট্রকে চিন্তা করেন। এজন্য তাকে বাস্তববাদী রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। এবং তিনি রাষ্ট্রনীতি থেকে নৈতিকতাকে আলাদা করার দেখার চেষ্টা করেন। তারপর ম্যাকিয়াভেলির লেখায় তার দুটি প্রধান মানবিক গুণের কথা বলছেন, যে একজন শাসকের থাকা উচিত। ম্যাকিয়াভেলি তার শাসকের প্রমাণ দিয়েছেন যে শিয়ালেনা ধূর্ত, কৌশলী এবং সাহসী হতে হবে, এর সাথে ভাগ্যবান হতে হবে, যেটা এখানে বলার চেষ্টা করছেন। শাসক হতে হবে ক্ষমতা, কৌশলী, ভার্চু এবং ভাগ্যের ফরচুনের সঠিক ব্যবহারের উপরে। এরপরে প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলি তার ডিসকোর্স অন লিবি গ্রন্থে কোন ধরনের সরকারের পক্ষে যুক্তি দেন? ডিসকোর্স অন লিবি গ্রন্থে তিনি প্রজাতান্ত্রিক সরকারের কথা বলেন, অর্থাৎ একটি স্থিতিশীল ও শক্তিশালী প্রজাতন্ত্রের পক্ষে যুক্তি দেন। পরের প্রশ্ন ম্যাকিয়াভেলি কোন ইতালীয় নগর রাষ্ট্রের রাজনৈতিক জীবনে সক্রিয় ছিলেন? তিনি যেহেতু ফ্রান্সে ছিলেন, তিনি ফ্লোরেন্সের প্রজাতন্ত্রের একজন কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলি তার লেখায় কোন ধরনের মানবিক প্রকৃতিকে বাস্তববাদী হিসেবে বর্ণনা করছেন? তার বর্ণনা মতে মানুষ সাধারণত স্বার্থপর এবং বিশ্বাসঘাতকতাকে বলে তিনি উল্লেখ করেন। পরের প্রশ্ন ম্যাকিয়াভেলির মতে একজন শাসকের সিংহের ও শিয়ালের মতো হতে হবে কেন? কারণ সিংহ হচ্ছে ক্ষমতার প্রতীক এবং শিয়াল হচ্ছে কৌশলের প্রতীক, কারণ শিয়াল সবসময় চতুরতা অবলম্বন করে তাকে নিজেকে রক্ষা করে এবং কাজ করে থাকে। এই জন্য তিনি এই দুইটার মধ্যে হওয়ার পরামর্শ প্রদান করেন। ম্যাকিয়াভেলি তার কোন গ্রন্থে সামরিক কৌশল এবং যুদ্ধ বিষয়ে আলোচনা করছেন? সামরিক কৌশল এবং যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থে সামরিক কৌশল, শৃঙ্খলা, যুদ্ধ পরিচালনার বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেন। ম্যাকিয়াভেলি কোন শাসককে দ্য প্রিন্স গ্রন্থটি উৎসর্গ করেন? তিনি লরেন্জোকে প্রিন্স গ্রন্থটি উৎসর্গ করেন, যেটা আমাদের পূর্বে বিস্তারিত আলোচনা করা আছে। ম্যাকিয়াভেলির মতো একটি সফল রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ম্যাকিয়াভেলির মতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শক্তিশালী সামরিক বাহিনী। ম্যাকিয়াভেলিয়ান শব্দটি সাধারণত কোন ধরনের ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়? ম্যাকিয়াভেলিয়ান শব্দটি বোঝাতে একজন কূট এবং অসৎ কৌশল ব্যবহার করতে দ্বিধা করে না এমন ধরনের শাসককে, এমন ধরনের পদ্ধতিকে বা এমন ধরনের চিন্তা চেতনাই হচ্ছে ম্যাকিয়াভেলিয়ান ম্যাকিয়াভেলিয়ান নামে পরিচিত। এবং এখানে তাহলে আমাদের সঠিক আনসার হবে কূট ও অসৎ রাজনীতিবিদ। এটাই ছিল ম্যাকিয়াভেলিকে নিয়ে মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমাদের পিডিএফ বইতে এখানে আমরা 12টা এমসিকিউ আলোচনা করছি। আমাদের পিডিএফে এই এমসিকিউ সংখ্যাটা হয়তো আরও বেশি থাকবে। সেখান থেকে আপনারা এই যে ছোটো ছোটো ব্যাখ্যাটাও ভালো করে পড়ে নেবেন। সেখান থেকে আশা করি আপনারা ম্যাকিয়াভেলিকে নিয়ে মোটামুটি ভালো একটা প্রস্তুতি আপনাদের এখান থেকে হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব আধুনিক রাষ্ট্রের বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রবিজ্ঞানে যে আলোচিত বিষয় রাষ্ট্র সৃষ্টির পিছনে, সেটা হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ। এই সামাজিক চুক্তির মতবাদে যে সকল মনীষীরা উল্লেখযোগ্য, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো। আমরা এরপর যাই টমাস হবসের অবদান সম্পর্কে এবং তিনি সমাজবিজ্ঞানে কী কী থিওরি প্রদান করেন, এছাড়াও তার রাষ্ট্রকেন্দ্রিক কী কী চিন্তা চেতনা আছে, তিনি আইন, রাষ্ট্র, শাসন ক্ষমতা বা স্বাধীনতাকে কীভাবে দেখছেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা হচ্ছে তার জীবনীটা দেখার চেষ্টা করব। আপনারা মনে রাখবেন, আমাদের আজকের যে নামগুলো আছে বা যে রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক আছেন, তাদের জীবনের থেকে কম হলেও 100-এর ভিতরে 2-3টা বা 5টার মতো প্রশ্ন থাকবে। এই জন্য আমি প্রত্যেকের জীবনীটাকে আলাদা আলাদা বা তাদের কর্মকৌশল বা তাদের বিখ্যাত কী জন্য, তাদের কি কি দর্শনের মূল বৈশিষ্ট্য, এগুলো বা তারা কি করছেন, এইগুলো দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। টমাস হবসের প্রথমে আমরা দেখি টমাস হবস জন্মগ্রহণ করেন 1868 সালে। জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের মেলসবেরিতে এক যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1608 সালে মাত্র 20 বছর বয়সে অক্সফোর্ড হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। খুবই তরুণ বয়সে তিনি একজন স্নাতক ডিগ্রি লাভ করেন, তাও অক্সফোর্ডের মতো একটা প্রতিষ্ঠান থেকে। হবস 2টা ভাষায় শিক্ষকতা করতেন, একটা হচ্ছে ইতালীয় আর একটা হচ্ছে ফরাসি। এই 2টা ভাষায় তিনি মূলত শিক্ষকতা করেন। হবসের রাজনৈতিক দর্শনের মূল বিষয় হচ্ছে বস্তুবাদিতা বা ম্যাটেরিয়ালিজম। 1669 সালে হবস ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। আমরা এখন হচ্ছে হবসের যে বিখ্যাত লেখনীর মাধ্যমে তিনি বিখ্যাত হন, তার কি কি গ্রন্থ আছে বিখ্যাত লেখার, যেটা আমাদের জন্য জানা জরুরি। এটা হচ্ছে তিনি 14 বছর বয়সেই, তরুণ বয়সেই দ্য মিডিয়া অফ ইউরোপিডিস নামে গ্রিক হতে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। এরপর হচ্ছে রাজার চরম কর্তৃত্বকে সমর্থন করে তার এলিমেন্টস অফ ল নামক গ্রন্থের রচনা করেন 1634 সালে। রাজার চরম কর্তৃত্বকে সমর্থন করেন। তিনি এই গ্রন্থে রাজার পক্ষাবলম্বন করেন ও পার্লামেন্টের বিরোধিতা করেন। আপনাদেরকে শুরুতেই আরেকটু ইনফরমেশন দিয়ে রাখে, সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদে টমাস হবস হোসেন রাজার পক্ষকে অবলম্বন করে তিনি তার রচনাবলী প্রকাশ করেন এবং লেখেন, এবং তিনি তার মতবাদ প্রকাশ করেন যে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করেন লেখা দিয়ে যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাই উত্তম এবং রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যেই জনগণের প্রকৃত সুখ এবং শান্তি নিহিত এবং নিরাপত্তা নিহিত, এইটা তিনি প্রমাণ করার চেষ্টা করেন। পক্ষান্তরে জ্যাক রুসো এবং জন লক তাদের লেখনের মাধ্যমে তারা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরোধিতা করেন এবং তারা গণতান্ত্রিক এবং পার্লামেন্টারি শাসন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। হবসের আরেকটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য সিভি। এই সিভি গ্রন্থে তিনি রাষ্ট্রের গঠন উৎপত্তি সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তার গ্রন্থ হচ্ছে হিউম্যান নেচারে, মানুষ এবং নাগরিক সম্পর্কে, অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী অন্যান্য মানুষদের সম্পর্কে, মানুষের আচার আচরণ, প্রকৃতি সম্পর্কে তিনি আলোচনা করেন। এছাড়া মানব প্রকৃতির উপর তার একটা আলাদা গ্রন্থ আছে, সেটা হচ্ছে ডি হোমিন। এই গ্রন্থে তিনি
মানুষের কীভাবে ধরনের চিন্তা চেতনা, মানুষ প্রকৃতির রাজ্যে কীভাবে বসবাস করতো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং হবসের সবচেয়ে আলোচিত গ্রন্থ যে থিওরির মাধ্যমে তিনি তার লেখনীকে সবচেয়ে বেশি প্রকাশ করেন সেটা হচ্ছে তার লেভিয়াথান গ্রন্থটা হচ্ছে রাজনীতি বিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থে তিনি পদার্থবিদ্যা ও মানব প্রকৃতি সম্পর্কে আলোচনা করেন। এই গ্রন্থের আলোচনার বিষয় ছিল পদার্থবিদ্যা এবং মানব প্রকৃতি। এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি লেভিয়াথান সম্পর্কে। লেভিয়াথান শব্দটা বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেল থেকে নেওয়া হয়েছে। এই বাইবেলে লেভিয়াথান বলতে বাইবেলে পরম শক্তিশালী বা অবিনশ্বর কোনো শক্তিকে বোঝানো হয়। লেভিয়াথান এই জন্য তিনি মূলত রাজা শাসনকে অবিনশ্বর বা শক্তিশালী করার পক্ষে অবলম্বন করার জন্য তিনি মূলত এরকম তার বইটার নামকরণ করে বলে ধারণা করা হয়। আমরা প্রথমে দেখব মানব প্রকৃতি সম্পর্কে হবস কি মতবাদ ব্যক্ত করেন। তিনি মানুষকে অন্যান্য জড়বস্তু ন্যায় পদার্থ বলে আখ্যায়িত করেন। জড়বস্তু ন্যায় পদার্থ বলে মানুষকে তিনি চিহ্নিত করেন এবং তার মতে রাষ্ট্র সৃষ্টির পূর্বাবস্থাকে তিনি প্রকৃতির রাজ্য বলে স্টেট অফ নেচার বলে আখ্যায়িত করেন এবং তিনি তার এই যে মানব প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তার মতে মানুষেরকে তিনি কীভাবে চিহ্নিত করেন? লোভী, স্বার্থপর, আত্মকেন্দ্রিক ও আত্মসুখ সন্ধানকারী। তিনি মানুষকে এইভাবেই চিন্তা করতেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে মানুষ কখনোই তার নিজের কল্যাণের জন্য বা অপরের কল্যাণের জন্য কাজ করে না। এই জিনিসটা তিনি তার লেখনের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন এবং তার মতে তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে মানুষ সম্পূর্ণভাবে স্বাতন্ত্র্যবাদী, অর্থাৎ অপরের সর্বস্ব হরণ করে স্বীয় স্বার্থ রক্ষা করেন। এই ধারণাটা তিনি মূলত জনগণের মধ্যে প্রচার করার চেষ্টা করেন। তার আর একটা বিখ্যাত উক্তি হচ্ছে এ জেনারেল ইনক্লিনেশন অফ অল ম্যানকাইন্ড ইজ পারপেচুয়াল অ্যান্ড রেস্টলেস ডিজায়ার ফর দ্য পাওয়ার আফটার পাওয়ার অ্যান্ড দ্য সিস্ট অনলি ইন দ্য ডেথ। অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষ শুধু ক্ষমতার পিছনেই ছোটাছুটি করে বেড়ায়। মানব প্রকৃতি সম্পর্কে হবস এইভাবে একটা তার নেগেটিভ ধারণা উপস্থাপন করেন যে প্রকৃতির রাজ্যে মানুষ সবসময় স্বার্থপর ছিল এবং মানুষ কখনোই সমাজবদ্ধ হয়ে বসবাস করার মতো উপযোগী প্রাণী ছিল না। এইভাবে তিনি মানব প্রকৃতিকে ব্যাখ্যা করেন। হবসের সার্বভৌমত্ব তত্ত্বটা আলোচনা করার পরে আমরা তার সামাজিক চুক্তি মতবাদটা একটু আলোচনা করে আসব। তাহলে আমাদের ওই সার্বভৌমত্ব তত্ত্বটা একটু বুঝতে সুবিধা হবে। তিনি মানব প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি সামাজিক চুক্তি মতবাদে প্রকৃতির রাজ্য বা স্টেট অফ নেচার নামক শব্দটা ব্যবহার করেন। এই প্রকৃতির রাজ্যে কখনোই শৃঙ্খলা ছিল না, তার মতে কখনোই শৃঙ্খলা ছিল না, কখনো আইন ছিল না, ন্যায় বিচার ছিল না, কখনো কোনো ধরনের নিয়মকানুনের মধ্যে মানুষ আবদ্ধ ছিল না। সবসময় মানুষ অন্যান্য প্রাণীর ন্যায় শক্তিশালী প্রাণীরা দুর্বলের উপরে সবসময় অত্যাচার করে। এইভাবে তিনি একটা প্রকৃতির রাজ্য চিত্র অঙ্কন করার চেষ্টা করেন। তিনি বলেন যে যেহেতু মানুষ চরম বিশৃঙ্খল বিপজ্জনক অবস্থা এবং জীবন সম্পত্তির অধিকার কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এই অবস্থা থেকে মানুষ বের হয়ে আসার জন্য একটা সামাজিক চুক্তির মধ্যে আবদ্ধ হয় এবং সর্বশক্তিমান শাসকের হাতে তার সকল স্বাধীনতা ও ক্ষমতাকে তারা অর্পণ করেন। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার স্বাধীনতা ও ক্ষমতাকে সর্বশক্তিমান শাসকের হাতে তুলে দেন। এই যে সর্বশক্তিমান শাসকই হচ্ছে অ্যাবসলিউট সভরেন্টি বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এই যে লেভিয়াথান, এই শাসকের নাম লেভিয়াথান নামে পরিচিত। এই লেভিয়াথানের মানে হচ্ছে তিনি পরাক্রমশীল, সকল কিছুর ঊর্ধ্বে বা বড় ধরনের শক্তিশালী কিছু, যেটা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তিনি এই অ্যাবসলিউট একটা অথরিটিকে
প্রতিষ্ঠা করার কথা বলছেন সামাজিক চুক্তির মাধ্যমে। এই যে অ্যাবসোলিউট অথরিটি সম্পর্কে আবার সে কি বলছেন যে সার্বভৌমত্ব তত্ত্বই এই যে অ্যাবসোলিউট অথরিটি, সেটা হচ্ছে রাষ্ট্র শাসকের হাতে অপরিমেয় ক্ষমতা প্রদান করে তিনি চরম সার্বভৌমত্ব। অর্থাৎ ওদের সামাজিক চুক্তি করে সেই চুক্তির মাধ্যমে শাসক হচ্ছে, বা শাসক বলতে তিনি রাধাকে বোঝানোর চেষ্টা করছেন যে রাধা হচ্ছে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এরপর হচ্ছে সর্বাত্মকবাদের মূল কথা হলো সকল ক্ষমতা কর্তৃত্বের অধিকারী রাষ্ট্র, ব্যক্তি নয়। সকল ক্ষমতা কর্তৃত্বের অধিকারী হচ্ছে রাষ্ট্র। এখানে রাষ্ট্র বলতে মূলত তিনি শাসককে বুঝিয়েছেন বা রাজাকে বুঝিয়েছেন। তার মতে ওয়ার অফ এভরি ম্যান এগেনস্ট এভরি ম্যান উক্তিটি হবসের। এছাড়াও তিনি প্রকৃতির বড়াইদের বর্ণনা দিতে গিয়ে যেটা আগে বলে আসছে আমরা, প্রকৃতির বাড়িতে মানুষের জীবন নিঃসঙ্গ, দিন কদার্থ বা স্বল্পায়ু। এটা একটা এমসিকিউ হতে পারে কে উক্তিটা করেন বা উক্তিটা কার। এখন আমরা হবস থেকে কিছু এমসিকিউ দেখার চেষ্টা করব। আপনাদেরকে আগে যে নির্দেশনা দিয়েছিলাম যে এখানে যে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আছে সেটা সহ আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। টমাস হবস কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? টমাস হবস হচ্ছেন 1600 শতকের শতাব্দীর একজন দার্শনিক। তিনি মূলত 1588 সালে জন্মগ্রহণ করেন। আপনারা যদিও জানেন, তারপরে শতাব্দী সম্পর্কে একটু ধারণা দেয়। সেটা হচ্ছে শতাব্দীটা শুরু, যেমন 15 শতাব্দী যদি বলা হয়, এইটা সালটা শুরু হবে 1401 সাল থেকে 1499। 16 বলা হলে 1501 থেকে 1600। এইভাবে শতাব্দীটা হিসাবটা এভাবেই আসে। যেহেতু তিনি 1588 সালে জন্মগ্রহণ করেন, তাহলে তার জন্মের শতাব্দী হচ্ছে 16 শতাব্দী। হবসের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি কি? প্রশ্ন। হবসের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হচ্ছে, আমরা একটু দেখি, ঐশ্বরিক অধিকার তত্ত্ব, গণতন্ত্র, জনগণের সার্বভৌমত্ব, ঐতিহ্যগত রাজতন্ত্র সমর্থন এবং সামাজিক চুক্তি। এখানে রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হচ্ছে তার সামাজিক চুক্তি। মূলত সমাজের যে সাধারণ জনগণ চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে। হবসের মতে প্রকৃতির অবস্থা কেমন ছিল? প্রকৃতির অবস্থা ছিল যুদ্ধ অবস্থা, বা এখানে অপশন যেগুলো আছে যে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ, সীমিত সরকারের অধীনে একটি পরিবেশ, স্বর্ণযুগ, এবং আরেকটা আছে যুদ্ধ অবস্থা, যেখানে প্রত্যেকের শত্রু। তিনি অথচ প্রকৃতির রাজ্যে বর্ণনা দিতে গিয়ে হবস বলেন মানুষ ছিল বিশৃঙ্খল এবং শক্তিশালীরা দুর্বলের উপর অত্যাচার করতো, যেটাকে যুদ্ধের মতো অবস্থা বোঝায়, যেখানে প্রত্যেকের শত্রু। লেভিয়েথান গ্রন্থ হবসের কোন ধরনের সরকারের পক্ষে যুক্তি দেন? হবস লেভিয়েথান গ্রন্থে তিনি মূলত রাজতন্ত্রের সমর্থক ছিলেন, এজন্য তিনি সবসময় চূড়ান্ত রাজতন্ত্রের কথা বলেন বা চূড়ান্ত সার্বভৌমের কথা বলেন। হবসের মতে ক্ষমতার উৎস কি? ক্ষমতার উৎস হচ্ছে জনগণের মধ্যে পারস্পরিক চুক্তি। হবসের রাষ্ট্রচিন্তায় প্রকৃতির আইন কি? প্রকৃতির আইন হচ্ছে মানুষের যুক্তির নীতি, যার মাধ্যমে মানুষ তাদের আত্মরক্ষার জন্য শান্তি খুঁজে। এইটা হচ্ছে প্রকৃতির আইন। হবসের রাষ্ট্রচিন্তা প্রকৃতির আইন কি? এটা মানুষের যুক্তির নীতি। লেভিয়েথান গ্রন্থটি কোন রাজনৈতিক পটভূমিতে লেখা হয়েছিল? লেভিয়েথান গ্রন্থটি মূলত ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় লেখা। গৃহযুদ্ধটা হয় 1642 সাল থেকে 1651 সাল পর্যন্ত, এবং এই ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময়। এখানে উত্তর আছে। হবসের মতে সার্বভৌম ক্ষমতার
প্রধান কাজ কি? সার্বভৌম ক্ষমতার মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, অর্থাৎ জনগণের মধ্যে যে চুক্তি হয় সেই চুক্তির মধ্যে দিয়ে জনগণ তাদের মধ্যে নিরাপত্তা প্রদানের জন্য সার্বভৌম কর্তৃপক্ষকে নিয়োগ প্রদান করে। এখন আমরা আলোচনা করব আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বিকাশে যে কয়জন মনীষী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে জন লক হচ্ছেন অন্যতম। আমরা প্রথমে জন লকের সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। জন লক 1632 সালের ইংল্যান্ডের ব্রিস্টলের অন্তর্গত সামারসেট শহরের রিংটন স্থানে জন্মগ্রহণ করেন। তিনি 1666 সালে হুইগ পার্টিতে যোগদান করেন। যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। লক বলেন, জনগণ রাজনৈতিকভাবে সার্বভৌম এবং পার্লামেন্ট আইনগতভাবে সার্বভৌম। এখানে দুইটি এমসিকিউ প্রশ্ন আছে। জনগণ আর কীভাবে সার্বভৌম, কীভাবে রাজনৈতিকভাবে সার্বভৌম কারা? জনগণ। বা আইনগতভাবে সার্বভৌম কোন প্রতিষ্ঠান? পার্লামেন্ট। এই জন্য জন লকের লেখনের মাধ্যমে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকাশ লাভ করে এবং এর পক্ষে লেখনে ধারণ করেন, এজন্য তাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়। জন লক যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিল তার এবং রাজতন্ত্রের বিরুদ্ধে লেখনে ধারণ করেন, এজন্য তাকে সরকার বিরুদ্ধে অভিযোগে অভিযুক্ত করা হয় 1683 সালে এবং হল্যান্ডে তিনি পলায়ন করেন গ্রেপ্তারের ভয়ে এবং 1679 সালে পুনরায় তিনি স্বদেশে আবার ফিরে আসেন, অর্থাৎ ইংল্যান্ডে ফিরে আসেন। এই যে ইংল্যান্ডের যে গৃহযুদ্ধ পরবর্তী সময় ইংল্যান্ডের বিল অফ রাইটস স্বীকৃত হয় এবং এই বিল অফ রাইটস ঘোষণা করেন উইলিয়াম অরেঞ্জ। জন লক ছিলেন সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডের বাস্তববাদী দার্শনিক এবং বুর্জোয়া কেন্দ্রিক রাষ্ট্রচিন্তার সমর্থক ছিলেন। তিনি কোন কেন্দ্রিক রাষ্ট্র সমর্থন করতেন? বুর্জোয়া কেন্দ্রিক রাষ্ট্র সমর্থন করতেন। 1704 সালে 72 বছর বয়সে তিনি ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। জন লকের উল্লেখযোগ্য রচনাবলী নিয়ে একটু আলোচনা করি আমরা। তার হচ্ছে লেটার্স কনসার্নিং টলারেশনস গ্রন্থে তিনি রাষ্ট্রের সঙ্গে গির্জার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ যেটা তিনি সামাজিক চুক্তির মতবাদ নিয়ে আলোচনা করেন সেটা হচ্ছে টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট, 1690 সালে প্রকাশিত হয়। এটি 2 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড রবার্ট ফিলমোরে পরিচালিত রাজার অধিকার সম্পর্কিত তত্ত্বকে তীব্রভাবে আলোচনা করেন। রাজার অধিকার, দৈব অধিকার সম্পর্কিত তত্ত্বকে সমালোচনা করেন এবং দ্বিতীয় খণ্ডে তার বিখ্যাত যে সামাজিক চুক্তির মতবাদ এটা তিনি প্রকাশ করেন। তার আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই গ্রন্থে লক তার বাস্তববাদী অভিজ্ঞতার জ্ঞান তত্ত্বকে ব্যাখ্যা করেন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, জ্ঞান তত্ত্বকে কোন গ্রন্থে আলোচনা করেন? এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। পরের একটা প্রশ্ন আসতে পারে যে জন লকের শিক্ষা পদ্ধতি বিষয়ক গ্রন্থ কোনটি বা আলোচনা করেন কোনটি? সাম থটস অফ কনসার্নিং এডুকেশনস। এই গ্রন্থটা হচ্ছে জন লকের। এছাড়া জন লক হচ্ছে তার আরেকটা গ্রন্থ লিখতেছিলেন দ্য কন্ডাক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা অসম্পূর্ণ গ্রন্থ এবং এই গ্রন্থ রচনাকালেই বা গ্রন্থের রচনাকাল চলাকালীন সময় তিনি মৃত্যুবরণ করেন। জন লক সবচেয়ে বেশি আমাদের কাছে যে জন্য পরিচিত সেটা হচ্ছে তার সামাজিক চুক্তির মতবাদ। এই সামাজিক চুক্তির মতবাদে তিনি প্রকৃতির রাজ্য, প্রথমে হচ্ছে প্রকৃতির রাজ্যের একটা চিত্র অঙ্কন করেন এবং এই প্রকৃতির রাজ্যে মানুষ কী ধরনের অধিকার ভোগ করত সেটা তিনি ব্যাখ্যা করেন। এরপর হচ্ছে প্রকৃতির রাজ্যে কি ধরনের চুক্তি হয় বা রাজার সাথে বা শাসকের সাথে কী ধরনের চুক্তি হয়, কীভাবে চুক্তি হয় এ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। প্রকৃতির রাজ্যের বর্ণনা দিতে গিয়ে লক হচ্ছে মানুষের যে বর্ণনা দেন সেটা হচ্ছে মানুষ ছিল স্বাধীন ও সমান ছিল, তবে মানুষ কোন আইন দ্বারা পরিচালিত হতো? প্রকৃতির আইন দ্বারা পরিচালিত হতো মানুষ। এবং তিনি এটাই বলার চেষ্টা করেন প্রকৃতির রাজ্য ছিল শান্তিময়, পারস্পরিক সহযোগিতা ও প্রতিরক্ষার রাজ্য। প্রকৃতিতে মানুষ কি অধিকার ভোগ করত?
মানুষ জীবন, স্বাধীনতা, সম্পত্তির মতো সহজাত অধিকার রয়েছে যা কোনো সরকার কেড়ে নিতে পারবে না। এই অর্থাৎ জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকার মানুষ প্রকৃতির আইন থেকেই ভোগ করে আসছেন। প্রকৃতির রাজ্যে মানুষ ন্যাচারাল ল দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং নিজের অধিকার ও সংরক্ষণের পাশাপাশি অন্যের অধিকার এই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ছিল। অর্থাৎ মানুষ পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা নিয়ে জীবন ধারণ করত। মানুষ নিজের স্বাধীনতা অধিকার রক্ষা করার জন্য নিজেদের মধ্যে চুক্তি করে একটি সরকার গঠন করে। কার মধ্যে? নিজেদের মধ্যে চুক্তিটা করে, চুক্তি করে সরকার গঠন করে। এই চুক্তি মানুষের পারস্পরিক সম্মতির উপর ভিত্তি করে তৈরি হয়। এই চুক্তি কিসের উপর ভিত্তি করে? পারস্পরিক সম্মতির উপর ভিত্তি করে তৈরি হয়। লোকের মতে সামাজিক চুক্তিটি হলো জনগণের সম্মতি। চুক্তিটি সম্পাদিত হয় সরকার ও জনগণের মধ্যে। অর্থাৎ সংক্ষেপ তিনি এই যে সরকার এবং জনগণের মধ্যে চুক্তির ফলে যে সরকার যে জনগণের জীবন, সম্পদ এবং স্বাধীনতার অধিকার রক্ষার অধিকার পায়, সেখানে যে সরকার হতো সেই সরকারকে তিনি আবার সীমিত সরকার বলে আখ্যায়িত করেন। অর্থাৎ সরকারের ক্ষমতা অসীম নয়, বরং এটি জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সীমিত। অর্থাৎ সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। সীমিত হওয়ার কারণ হচ্ছে সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে এবং চুক্তির ফলে সরকার সার্বভৌমিক ক্ষমতার অধিকার, অর্থাৎ চুক্তির যে শর্ত আছে সে শর্ত অনুযায়ী তারা সার্বভৌম ক্ষমতা প্রাপ্ত হবেন বা ভোগ করবেন। এবং সামাজিক চুক্তি মতবাদে তিনি আরেকটা ধারণা দেন, সেটা হচ্ছে বিপ্লবের অধিকার। অর্থাৎ সরকার যদি চুক্তি ভঙ্গ করে, জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে সেই সরকার ভেঙে দেওয়ার জন্য এবং নতুন সরকার গঠনের জন্য জনগণ চাইলে বিপ্লব করতে পারবে। অর্থাৎ জন লকের সামাজিক চুক্তি মতবাদকে যদি আমরা সংক্ষেপে বলতে যাই, তাহলে তিনি একটা প্রকৃতির রাজ্য অঙ্কন করেন যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্যে দিয়ে বসবাস করতেন এবং অন্যের সম্পদ, জীবন, স্বাধীনতার প্রতি তারা সম্মান প্রদর্শন করতেন এবং নিজের জীবনের স্বাধীনতা রক্ষার পাশাপাশি অন্যের প্রতিও তিনি একই দায়িত্ব পালন করতেন। কিন্তু সেখানে এই দায়িত্ব পালনের জন্য কোনো নির্দিষ্ট বডি ছিল বা সংগঠন ছিল না। সেই একত্রিতভাবে একটা সংগঠন বা সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষ একত্রিত হয় এবং সেখানে একত্রিত তাদের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতেই মূলত সার্বভৌম একটা কর্তৃপক্ষ বা সরকার গঠিত হয়। এই সরকার মূলত জনগণের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির ও নিরাপত্তা প্রদান করবে এবং জনগণের সাথে যদি কোনো কারণে সরকার বা সার্বভৌম কর্তৃপক্ষ জনগণের জীবন, স্বাধীনতার অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে জনগণ এই সরকারকে চেঞ্জ করে ফেলতে পারবে। এটাই মূলত তার সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য ছিল। এখন আমরা দেখার চেষ্টা করব জন লক সরকার সম্পর্কে কি ধারণা পোষণ করেন বা সরকার কীভাবে বিভক্ত করছেন। জন লক সরকারকে 3 শ্রেণীতে বিভক্ত করেন। এক হচ্ছে গণতন্ত্র, কতিপয়তন্ত্র, রাজতন্ত্র। গণতন্ত্র যেখানে জনগণের শাসন, কতিপয়তন্ত্র যেখানে কয়েকজন ব্যক্তির মাধ্যমে বা অভিজাত শ্রেণীর মাধ্যমে শাসিত হয়, সেটা হচ্ছে কতিপয়তন্ত্র। রাজতন্ত্র হচ্ছে যেখানে রাজার মাধ্যমে শাসিত হয়। জন লক গণতন্ত্রকে সর্বোত্তম সরকার বলছেন। তার মতে মাইনরিটি শুড বি রিপ্রেজেন্টেড, অর্থাৎ সংখ্যালঘুদের যে অধিকার আছে সেটাকেও অবশ্যই প্রদান করতে হবে। এটা তিনি তার এই তত্ত্বে বলার চেষ্টা করেন। যেহেতু তিনি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন প্রদান করেন এবং ব্রিটেন, তার অধিকাংশ লেখনী হচ্ছে ব্রিটেনের তৎকালীন পার্লামেন্টারি ব্যবস্থার উপরে তিনি বিশ্বাস স্থাপন করেন এবং সেটা নিয়ে লেখনী ধারণ করেন এবং তার লেখনীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে পার্লামেন্ট বা গণতন্ত্র হচ্ছে সর্বোত্তম সরকার ব্যবস্থা। এই জন্য তাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়। জন লক রাষ্ট্রের ভিতরে যে সম্পদ আছে বা নাগরিকদের যে সম্পদ আছে সেই সম্পদকে দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে সম্পদ বলতে শুধু বৈষয়িক সম্পদকে বোঝায় এবং ব্যাপক অর্থে সম্পত্তি বলতে মানুষের জীবন, স্বাধীনতা, পার্থিব সুখ শান্তি ও বৈষয়িক সম্পর্কে বুঝিয়েছেন। অর্থাৎ মানুষের
বেঁচে থাকার জন্য তার ধন সম্পদ, ঘর বাড়ি জায়গা জমির পাশাপাশি মানুষের যে আরও স্বাধীনতার সম্পদ আছে, তার চিন্তা চেতনা, তার বেঁচে থাকার অধিকার, তার কর্মের অধিকার, এইটাকেও তিনি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এবং লকের মধ্যে মানুষের এই জন্যই তিনি, যেহেতু এখানে জায়গা জমি, অর্থ সম্পদ, মানুষের মন মানসিকতা, তার চিন্তা চেতনা, তার জীবন ধারণের স্বাধীনতা, তার জীবন সব কিছু অন্তর্ভুক্ত করছেন সম্পদের মধ্যে, এই জন্য তিনি বলেন তার মতে সম্পত্তির অধিকার হচ্ছে মানুষের সবচেয়ে বড় অধিকার। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে লেবার ক্রিয়েটস প্রপার্টি, অর্থাৎ শ্রম সরকার সৃষ্টি করেন। এরপর হচ্ছে আমরা দেখাচ্ছি লকের সম্মতি তত্ত্ব। সম্মতি তত্ত্ব বা জেনারেল উইল। লকের মতে শাসকের বৈধতা হচ্ছে শাসিতের সম্মতি। শাসিতের সম্মতি বলতে জনগণের সম্মতি বা ওই রাষ্ট্রের দ্বারা নাগরিক থাকবে সেই নাগরিকদের সম্মতি। সম্মতিকে তিনি দুই ভাগ করছেন, একটা হচ্ছে প্রকাশ্য সম্মতি আর একটা হচ্ছে মৌনসম্মতি। এখানে প্রকাশ্য সম্মতিকে একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে প্রকাশ্য সম্মতি বলতে যেখানে সরাসরি ভোটদানের মাধ্যমে মানুষ যে তাদের প্রতিনিধি নির্বাচন করে বা যে মতামত প্রকাশ করে, এইটা হচ্ছে প্রকাশ্য সম্মতি। আর মৌনসম্মতি হচ্ছে সরকার কোনো আইন তৈরি করলো কিন্তু সেটার তারা প্রতিবাদ তুলনা এবং মেনে নিল এবং আইনটাকে পালন করলো, এইটা হচ্ছে মৌনসম্মতি। লকের মতে সামাজিক চুক্তি হলো জনগণের সাথে জনগণের চুক্তি এবং সরকারের ভিত্তি হচ্ছে সম্মতি, জেনারেল উইল, বা এক আধুনিক যুগে যেটা হচ্ছে পাবলিক ওপিনিয়ন, জনমত। আমরা হচ্ছে জন লক থেকে কিছু এমসিকিউ দেখার চেষ্টা করি। জন লক জন্মগ্রহণ করেন 1632 সালে। কোন দেশীয় দার্শনিক ছিলেন তিনি হচ্ছেন ইংরেজ দার্শনিক, ছিল ইংল্যান্ড, এবং প্রথমত ব্রিটিশ অভিজ্ঞতাবাদী হিসেবে পরিচিত। এখানেও একটা এমসিকিউ আছে। লকের মধ্যে মানুষের প্রাকৃতিক মৌলিক অধিকার কয়টি? মানুষের প্রকৃতিক মৌলিক অধিকার তিনি 3টি অধিকার কথা বলেন। এক হচ্ছে তার জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি। জীবন, স্বাধীনতা, সম্পত্তি, এই 3টে হচ্ছে মানুষের প্রাকৃতিক মৌলিক অধিকার। লকের কোন গ্রন্থটি লকের রাজনৈতিক দর্শনের ভিত্তি? তার রাজনৈতিক দর্শনের ভিত্তিটা হচ্ছে টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট। এই গ্রন্থের মূলত তিনি তার রাষ্ট্র দর্শন, সামাজিক মতবাদ, আইন, সরকার, শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জন লক তার রাজনৈতিক দর্শনে কোন ধারণার জন্য বিখ্যাত? তার রাজনৈতিক দর্শনে তিনি প্রকৃতির অধিকারের ধারণার উপর বিশ্বাসী, অর্থাৎ মানুষের যে জন্মগত যে অধিকার, জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, এই দর্শনের উপরে তিনি বিশ্বাসী। লকের মতে রাষ্ট্রের প্রকৃতি অবস্থা কেমন ছিল? তার মতে রাষ্ট্রের প্রকৃতির অবস্থা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু সেটা ছিল অরক্ষিত। এই অরক্ষিত অবস্থায় না রাখার জন্য মূলত মানুষ হচ্ছে তাদের মধ্যে চুক্তি করে এবং চুক্তি করার মধ্যে দিয়ে তারা একটা সরকার গঠন করে। লকের মতো প্রকৃত অবস্থা ছিল শান্তিপূর্ণ কিন্তু অরক্ষিত অবস্থায়। সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ কি ত্যাগ করে? সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ মূলত তার যে প্রাকৃতিক যে আইন কার্যকর করার ক্ষমতাটাই ত্যাগ করে, অর্থাৎ মানুষের যে নিজের কাজ করার অধিকারটা এটা ত্যাগ করে একটা কর্তৃপক্ষের উপর প্রদান করে। জনলক তার কোন গ্রন্থে মানুষের মনকে ট্যাবুলার রাসা হিসেবে বর্ণনা করেন? তার টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট, সাম ট্রিটিস অন এডুকেশন, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এ লেটার কনসার্নিং টলারেশনস। এখানে মূলত তিনি তার অ্যান এসে অন কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে তিনি মানুষের মনকে ট্যাবুলার রাসা হিসেবে আখ্যায়িত করেন। ট্যাবুলার রাসা হচ্ছে মূলত, এটাকে যদি আমরা সহজভাবে বলার চেষ্টা করি, এটা হচ্ছে খালি মেমোরি কার্ড। অর্থাৎ খালি মেমোরি কার্ডে
যেরকম চাইলে যে কোনো তথ্য স্টোর করা যাবে, জাস্ট সেইটা হচ্ছে ট্যাবুলার রাশা। এই মানুষের মনকে এই জন্য ফাঁকা স্লট বা ট্যাবুলার রাশি হিসেবে আখ্যায়িত করতে, এখানে চাইলে জ্ঞান অর্জনের মাধ্যমে বা জ্ঞান প্রদানের মাধ্যমে মানুষ যে কোনো তথ্য আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। এই যে নিজেকে নতুনভাবে সমৃদ্ধ করার ধারণাটাই হচ্ছে মূলত ট্যাবুলার রাশা। লক কোন বিপ্লবের সাথে জড়িত ছিলেন? যেহেতু লক ইংল্যান্ডে ছিলেন এবং ইংল্যান্ডে এখানে যেগুলো আছে তার মধ্যে একটাই বিপ্লব, সেটা হচ্ছে গৌরবময় বিপ্লব, গ্লোরিয়াস রেভলিউশন, যেটা ইংল্যান্ডে সংগঠিত হয়। সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ কি ত্যাগ করে? এটা তো দেখলাম। প্রাকৃতিক সম্পদ, লতার কোন গ্রন্থে প্রাকৃতিক আইন, লতার কোন গ্রন্থে মানুষকে ট্যাবুলার রাশা? এটা তো দেখলাম। অ্যানিসন ক্রিটিসিজম। লক কোন বিপ্লবের সাথে জড়িত ছিল? গৌরবময় বিপ্লব। লকের রাজনৈতিক দর্শনে প্রাকৃতিক আইন কি? সরকার কর্তৃক প্রণীত আইন, মানুষের যুক্তি দ্বারা উপলব্ধ নৈতিক আইন, একটি ঐশ্বরিক আদেশ, একটি আন্তর্জাতিক আইন। মানুষের যুক্তি দ্বারা উপলব্ধ নৈতিক আইন হচ্ছে প্রাকৃতিক আইন, অর্থাৎ অন্যের জীবন, স্বাধীনতা, সম্পত্তির ক্ষতি না করা উচিত নয়, এই ধারণাটাই হচ্ছে প্রাকৃতিক আইন। লকের দর্শনে সামাজিক চুক্তি কি ধরনের চুক্তি? সামাজিক চুক্তি হচ্ছে সরকার ও জনগণের মধ্যে একটি বিশ্বাসযোগ্য চুক্তি। জন লকের মতো সম্পত্তি কিভাবে বৈধতা পায়? সম্পত্তি মূলত তিনি শ্রম দ্বারা সম্পত্তি বৈধতা পায়, যেটা তার একটা উক্তি ছিল, লেবার ক্রিয়েটস প্রপার্টি। এখন আমরা আলোচনা করব জ্যাক রুসোকে নিয়ে। তিনি হচ্ছেন মূলত রাষ্ট্র সৃষ্টির পিছনে যে সামাজিক চুক্তির মতবাদ রয়েছে, সেই মতবাদের আর একজন দার্শনিক, বিখ্যাত দার্শনিক। এই জ্যাক রুসো তার রাজনৈতিক দর্শন দ্বারা আধুনিক যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মূলত ফরাসি বিপ্লবের সময় বিপ্লবে গুরুত্বপূর্ণ লেখনে ধারণ করেন এবং ধারণ করার ফলে ফরাসি বিপ্লবের গতি ত্বরান্বিত হয়। তার ফরাসি বিপ্লবের একটা বিখ্যাত স্লোগান আছে, সেটা হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যেটা এই স্লোগানটা রচয়িত হচ্ছেন জ্যাক রুসো। আমরা হচ্ছে জ্যাক রুসোর সম্পর্কে প্রথমে হচ্ছে কিছু সংক্ষেপে তার সম্পর্কে জেনে নেই। সেটা হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ? তিনি 1712 সালে সুইজারল্যান্ডের জিনেভা শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1743 সালে ফরাসি রাষ্ট্রদূতের সেক্রেটারি নিযুক্ত হন। 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এই বিপ্লবে তার লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার ফরাসি বিপ্লবের স্লোগান হচ্ছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এর রচয়িতা হচ্ছেন জ্যাক রুসো। এখানে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই প্রশ্নটা কিন্তু একবার বিসিএসে এসেছে। সেটা হচ্ছে এই একই অ্যান্সার, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, তিনটাই অপশনের ভিতর আছে। কয় আছে? সাম্য, স্বাধীনতা ও মৈত্রী। ক্ষয় আছে মৈত্রী, সাম্য ও স্বাধীনতা। গয় আছে স্বাধীনতা, মৈত্রী, সাম্য। ঘয় আছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। দেখেন এখানে কিন্তু অ্যান্সার সবগুলোই কারেক্ট মনে হচ্ছে, কিন্তু মূল স্লোগানটা হচ্ছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কার্ল মার্কস রুসোকে প্রকৃতির শিশু, চাইল্ড অফ নেচার বলে অভিহিত করেন। এবং রুসোর একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে মাইনরিটি শুড বি ফোর্সড টু বি ফ্রি, অর্থাৎ সংখ্যালঘুদের অধিকার প্রদান করা উচিত বা তাদের চিন্তা চেতনাকে স্বাধীনতা প্রদান করা উচিত। 1744 সালে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে চলে যান। তিনি হচ্ছেন সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করে 1744 সালে কোন দেশে যান? ফ্রান্সের কোথায়? প্যারিসে। 1778 সালে তিনি ফ্রান্সের ম্যানিনভিলে মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? ফ্রান্সের ম্যানিনভিলে। আমরা এখন দেখার চেষ্টা করব রুসোর বিখ্যাত লেখনীগুলো।
তার ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমিক একটি এনসাইক্লোপিডিয়া। ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমি, এতে তিনি রাজনীতি, অর্থনীতি ও সামাজিক মতামত তুলে ধরেন। তার এমিলি গ্রন্থে শিক্ষার উপর রচিত একটি গ্রন্থ, তার সোশ্যাল কন্ট্রাক্ট, সবচেয়ে বিখ্যাত গ্রন্থটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, 1762 সালে প্রকাশিত হয়। তার আরেকটি গ্রন্থ হচ্ছে কনফেশন, এটি হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে রুশোর মূলত মূল প্রধান লেখনী, যেগুলোর মাধ্যমে তিনি তার রাষ্ট্র দর্শন, জীবন এবং তার চিন্তা চেতনাকে প্রকাশ করার চেষ্টা করেন। রুশো মূলত তার সামাজিক চুক্তির মাধ্যমেই আমাদের কাছে বেশি পরিচিত। আমরা হচ্ছে তার প্রথমে তার সামাজিক চুক্তি বর্ণনা দিতে গিয়ে তিনি প্রথমে একটা প্রকৃতির রাজ্য চিত্রাঙ্কন করেন, এবং এই প্রকৃতির রাজ্যে চিত্রাঙ্কন করতে গিয়ে তিনি মানুষকে প্রকৃতির রাজ্যে স্বাধীন ও আবেগপ্রবণ ছিল বলে উল্লেখ করেন, এবং সমাজে প্রবেশ করার পর তারা দোষ ও শৃঙ্খলে শিকার হয়। অর্থাৎ যখন মানুষ প্রকৃতির রাজ্য থেকে সমাজে প্রবেশ করে, তখন তারা বিভিন্ন বাধা নিষেধ বা বিধিনিষেধের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সেটা বলেন, দ্য ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইন। এই বিখ্যাত উক্তিটি হচ্ছে জ্যাক রুশোর। তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে প্রকৃতির রাজ্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, প্রকৃতির রাজ্য চিত্রাঙ্কন করতে আরেকটু বলেন, সেটা হচ্ছে সুখ, স্বাধীনতা ও সমতার রাজ্য। তার মতে মানুষ এখানে অনাবিল আনন্দে বসবাস করত। এই অনাবিল আনন্দে বসবাস করার মধ্যে দিয়ে মানুষ হচ্ছে সম্পূর্ণ কোনো তাদের নিয়ন্ত্রণ করার কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছিল না। এর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেহেতু ছিল না, সে জন্য তাদের ছিল অরক্ষিত অবস্থায়। এই অরক্ষিত অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষ নিজেদের মধ্যে নিজের একটা চুক্তি করে, এইটাই হচ্ছে সেই চুক্তি, সামাজিক চুক্তি। অর্থাৎ মানুষ নিজেদের ব্যক্তিগত কিছু স্বাধীনতা রাষ্ট্রের কাছে সমর্পণ করে, এবং এর পরিবর্তে তারা কালেকটিভ সিকিউরিটি অর্থাৎ যৌথ নিরাপত্তা লাভ করে এবং সামাজিক সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে। অর্থাৎ মানুষ শান্তিপ্রিয় ছিল, কিন্তু তাদের সামগ্রিক নিরাপত্তার জন্য কোনো অথরিটি ছিল না। সেই সামগ্রিক নিরাপত্তার জন্য একটা অথরিটি তৈরি করছে, সেই অথরিটিটা হচ্ছে কালেকটিভ সিকিউরিটি নামে পরিচিত। তার মতে চুক্তির মাধ্যমে জনগণ তাদের সকল ক্ষমতা সামগ্রিকভাবে সমাজ তথা একটা সাধারণ ইচ্ছার হাতে অর্পণ করে। অর্থাৎ যে জেনারেল উইল, যেটা এখনকার সময় পাবলিক ওপিনিয়ন নামে পরিচিত, এই জেনারেল উইল বা একটা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। চুক্তির ফলে এই যে কর্তৃপক্ষটা বা জেনারেল উইলের যারা দায়িত্ব নেন, তাদেরকে তিনি সিটি, রিপাবলিক বা বডি পলিটিক নামে অবহিত করেন, এবং এর যারা সদস্য ছিল, এই যারা চুক্তির বিতর্কত রাষ্ট্রের সাধারণ নাগরিকদেরকে তিনি সমষ্টিগতভাবে একত্রে সবাইকে জনগণ এবং ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক নাগরিক হিসেবে তিনি আখ্যায়িত করেন বা সাবজেক্ট বলে উল্লেখ করেন। তার সামাজিক চুক্তি মতবাদে তিনি স্বাধীনতাটাকে একটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। সেটা হচ্ছে, তিনি কি বলেন, যে রুশো বিশ্বাস করতেন যে এই চুক্তির মাধ্যমে মানুষ স্বাধীনতাকে সম্পূর্ণরূপে হারায় না, বরং তারা এক ধরনের রাজনৈতিক স্বাধীনতা লাভ করে। অর্থাৎ সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ পূর্বের যে প্রকৃতির রাজ্যে বসবাস করার জন্য যে স্বাধীনতা ছিল বা প্রাকৃতিক আইনে তার নিজেদের চলতো, সেই স্বাধীনতা তারা হারায়নি, বরং তারা হচ্ছে আরেকটা নতুন ধরনের রাজনৈতিক স্বাধীনতা লাভ করে। এবং তার মতে সাধারণ ইচ্ছার বাস্তব প্রতিফলন বা প্রয়োগই হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ যে কর্তৃপক্ষ জনগণের মধ্যে নিজেদের মধ্যে চুক্তির ফলে যে কর্তৃপক্ষ গঠিত হয়, সেই কর্তৃপক্ষের নামটা হচ্ছে সার্বভৌম। এবং তিনি তার এই সামাজিক মতবাদের এই সার্বভৌম কর্তৃপক্ষের মধ্যে সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল নামে একটা টার্ম ব্যবহার করেন, যেটা আজকেরকার সময়ের পাবলিক ওপিনিয়ন নামে পরিচিত। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো সাধারণ ইচ্ছা। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা নয়, বরং সমাজের সকল সদস্যদের সম্মিলিত সাধারণ এবং জনকল্যাণমূলক ইচ্ছে। সকল সদস্যদের সবার একই ধরনের সাধারণ এবং জনকল্যাণমূলক ইচ্ছে। সাধারণ ইচ্ছায় সমাজের সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং জনগণের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করে। অর্থাৎ এদের সাধারণ ইচ্ছা বা ওই যে সার্বভৌম প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এই সার্বভৌম প্রতিষ্ঠান এদের কাজ হচ্ছে, এরা হচ্ছে সমাজের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এবং এদের কাজ হচ্ছে জনগণের প্রকৃত স্বাধীনতাটাকে নিশ্চিত করা।
সাধারণ ইচ্ছাকে রুশো দুই বিভাগে ভাগ করেন, একটা হচ্ছে বাস্তববাদী বা যথার্থ ইচ্ছা, আর একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা। রুশো জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডের জেনেভাতে, যা ওই সময় একটা স্বাধীন প্রজাতন্ত্র ছিল। রুশো তার বিখ্যাত কোন বইটিতে সামাজিক চুক্তির ধারণার বিস্তারিত বর্ণনা করা হয়েছে? তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সামাজিক চুক্তির মতবাদ বা সাধারণ ইচ্ছা জেনারেল উইলের মতো মৌলিক ধারণাগুলো তুলে ধরেন। রুশোর মতে সাধারণ ইচ্ছা কি? সাধারণ ইচ্ছা হচ্ছে সমষ্টিগত কল্যাণের জন্য সকলের ইচ্ছা, অর্থাৎ সবার যে কল্যাণ হবে সেইটাই ইচ্ছা হচ্ছে সাধারণ ইচ্ছা। রুশো রাষ্ট্র দর্শনের সার্বভৌমত্বের উৎস রুশো জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলেন, কারণ জনগণ একত্রিত চুক্তির মাধ্যমে একটা কর্তৃপক্ষকে বা সার্বভৌম কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। রুশোর মতে কোন কারণে সমাজে অসমতার সৃষ্টি হয়েছে? তার মধ্যে ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টির কারণে সমাজে অসমতার সৃষ্টি হয়। রুশোর মতে মানুষের প্রাকৃতিক অবস্থায় কেমন ছিল? প্রাকৃতিক অবস্থায় শান্তিপূর্ণ এবং নির্দোষ ছিল, যেটাকে নোবেল স্যাভিস অর্থাৎ তারা নির্দোষ এবং শান্তিপূর্ণ ছিল। রুশো কোন গ্রন্থটি ফরাসি বিপ্লবকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল? তার সবচেয়ে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করে তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি, যেখানে জনগণের হাতে সার্বভৌমত্ব এবং সাধারণ ইচ্ছার ধারণাগুলি প্রকাশ করা হয়। রুশো কোন ধরনের সরকারকে সর্বোত্তম বলেন? তিনি গণতন্ত্রকে সর্বোত্তম সরকার বলে অভিহিত করেন। রুশোর মতে মানুষের প্রাকৃতিক অবস্থা স্টেট অফ নেচার কেমন ছিল? শান্তিপূর্ণ এবং নির্দোষ ছিল। রুশোকে কোন যুগের প্রধান চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়? তাকে জ্ঞানদীপ্ত যুগের একজন চিন্তাবিদ হিসেবে অভিহিত করা হয়, কারণ ওই জ্ঞানদীপ্ত যুগটা হচ্ছে ওই সময়ের ইংল্যান্ড পাশ্চাত্য রাষ্ট্রগুলোতে যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্কার চলতেছিল, যেমন হচ্ছে গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব। এই যে বিপ্লবের সময় যারা যে সকল লেখক শ্রেণী তাদের লেখনের মাধ্যমে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করছেন, সেই সকল লেখকদের সময়টাকে হচ্ছে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়। যেমনটা হচ্ছে বাংলা সাহিত্যে ইয়াং বেঙ্গল গোষ্ঠীর যে সময়টাকে বলা হয়, সেটা হচ্ছে এরকম একটা গোষ্ঠীর তারা যে সময় লেখনে ধারণ করে, ওই সময়টাকে হচ্ছে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়। রুশোকে গণতন্ত্রের জনক বলা হয় কেন? কারণ তিনি জনগণের সার্বভৌমত্ব সরাসরি গণতন্ত্রের ধারণা দিয়েছেন। রুশো রাষ্ট্রকে কিসের ফল বলে মনে করতেন? রুশো রাষ্ট্রকে সামাজিক চুক্তির ফল বলে মনে করতেন। এ পর্যায়ে আমরা আজকে আর একজন গুরুত্বপূর্ণ মনীষীর কথা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মন্টেস্কু। আমরা যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, এবং রাষ্ট্রকে সেই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ধারণাটা আধুনিক যুগে এসে যার হাত দিয়ে সবচেয়ে বেশি লেখনী, যার মাধ্যমে সবচেয়ে বেশি প্রচারিত এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন, তিনি হচ্ছেন মন্টেস্কু। আমরা প্রথমে তার হচ্ছে কিছু ব্যক্তিগত তথ্য সম্পর্কে জেনে নিব। সেটা হচ্ছে 1679 সালে ফ্রান্সের প্যারিসের লা ব্রাডাতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম চার্লস লুইস ডি স্কন্ড। তার আসল নাম হচ্ছে চার্লস লুইস ডি স্কন্ড। তার পার্সিয়ান লেটার্স গ্রন্থটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। এছাড়া তার সবচেয়ে যে বিখ্যাত গ্রন্থটা সেটা হচ্ছে দ্য স্পিরিট অফ লস, যেটা 1748 সালে প্রকাশিত হয়, দ্য স্পিরিট অফ লস। মন্টেস্কু ইংল্যান্ডে অবস্থানকালে ব্রিটিশ সংবিধানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার পরবর্তী লেখনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1755 সালে মৃত্যুবরণ করেন। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, সেটা হচ্ছে সর্বপ্রথম কে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেন? আসলে আধুনিক দ্য সেপারেশন অফ পাওয়ারের এই ধারণাটা মূলত এরিস্টটলের যে সরকারের যে 3টে শ্রেণী বিভাগ করছিলেন সরকারের মধ্যে, যে আইন, ডিসক্রিপটিভ আলোচনামূলক ব্যবস্থা, বিচার ব্যবস্থা
এবং শাসন ব্যবস্থা, এই তিন ভাগে যে সরকারকে এরিস্টটল ভাগ করছিলেন, এই ধারণাটাই মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণা। এজন্য যদি প্রশ্ন হয় যে সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেন কে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। এবং আধুনিক যুগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যাখ্যা প্রদান করেন মন্টেস্কু। আমরা মন্টেস্কুর যেহেতু আলোচনা, আমরা প্রথমে দেখব ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। মন্টেস্কু তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লস নামক গ্রন্থে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করে তিনি নতুন সরকারের কার্যক্রম পরিচালনার কথা বলেন। একই সাথে এই বিভাগগুলোতে এমন ব্যক্তিদের তিনি নিয়োগ করার কথা বলেন যেখানে যার মাধ্যমে রাষ্ট্রের মধ্যে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করবে। এই যে তিনি বলেন, ফরাসি যখন একই ব্যক্তি বা শাসকবর্গের হাতে আইন প্রণয়ন ও শাসন পরিচালনার ক্ষমতা ন্যস্ত করা হয়, তখন স্বাধীনতা থাকতে পারে না। আবার শাসন ক্ষমতার সাথে বিচারিক ক্ষমতা যুক্ত হলে ন্যায় বিচার থাকতে পারে না। সুতরাং এর তিন ক্ষমতা অবশ্যই পৃথক হতে হবে এবং বিভিন্ন ব্যক্তিদের দ্বারা এমনভাবে ব্যবহৃত হতে হবে যাতে একটি অপরটির সাথে ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ তিনি ক্ষমতাকে আলাদা করতে বলছেন, আবার ভারসাম্য রক্ষা করতে বলছেন। তিনি অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলেন, আবার সেপারেশন অফ পাওয়ারের দুইটা মতবাদী তিনি মূলত তার এই লেখনীর মাধ্যমে ব্যক্ত করেন। তার এই নীতির মূল কথা হচ্ছে বিভাজন, ক্ষমতার বিভাজনটা হচ্ছে তিনটা বিভাগের মধ্যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই তিনটে বিভাগের মধ্যে তাদের স্ব কর্মকর্তা কর্মচারী নিয়োগের মাধ্যমে আর ক্ষমতাকে আলাদা করে দিতে হবে। এরপর হচ্ছে স্বাধীনতার রক্ষা। এই নীতিটি একটি কার্যকর ব্যবস্থা, যেখানে প্রতিটি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং অন্য বিভাগের কাজকে হস্তক্ষেপ করবে না। এর ফলে কী হবে, স্বৈরাচারিক যে চিন্তা চেতনা আছে এবার সেইটা আর বিস্তার লাভ করতে পারবে না। এটাই মূলত মন্টেস্কুর যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতিটা ছিল সেটাই। এই মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি আইন সংক্রান্ত কিছু ধারণা প্রদান করেন। তিনি আইনকে কার্যকরণ সম্পর্ক বলে আখ্যা দিয়েছেন, কারণ আইনের মাধ্যমে সকল কাজকর্ম বাস্তবায়ন করার কথা তিনি বলেন। এজন্য আইনকে তিনি কার্যকরণ সম্পর্ক বলেন। তার দ্য স্পিরিট অফ গ্রন্থে বলেন, লস আর দ্য নেসেসারি রিলেশনস অ্যারাইজিং ফ্রম দ্য ন্যাচারাল থিংস। এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ উক্তি। মন্টেস্কুর মতে আইন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আন্তর্জাতিক আইন, যেটার মাধ্যমে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষিত হবে। আর একটা হচ্ছে রাজনৈতিক আইন, যেটার মাধ্যমে রাষ্ট্রের ভিতরের কার্যক্রমকে বাস্তবায়ন করা হবে। তৃতীয় হচ্ছে সামাজিক আইন, যা নাগরিকদের দ্বারা পরিচালিত হয়। স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কু দুই ধরনের স্বাধীনতার কথা বলেন। একটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, আর একটা হচ্ছে নাগরিক স্বাধীনতা। আর রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রের নাগরিকদের যে বিভিন্ন রাজনৈতিক অধিকার রয়েছে সেগুলোকে ভোগ করার যে অধিকার, সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। আর নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রীয় আইন মেনে চলে নাগরিকদের যে মৌলিক অধিকার সব বিভিন্ন ধরনের অধিকার রয়েছে, সেটা হচ্ছে নাগরিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। তিনি সরকারকে তিন ভাগে ভাগ করেন। একটা হচ্ছে প্রজাতন্ত্র, দুই হচ্ছে রাজতন্ত্র, তিন হচ্ছে স্বৈরতন্ত্র। প্রজাতন্ত্রকে আবার তিনি দুই ভাগ করেন, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে অভিজাততন্ত্র। এরপর তো আমরা মন্টেস্কু সম্পর্কে কিছু এমসিকিউ দেখার চেষ্টা করি। দেখব মন্টেস্কু কত সালে জন্মগ্রহণ করেন। মন্টেস্কু 1717 সালে ফ্রান্সের লাব্রেডে শহরে জন্মগ্রহণ করেন। মন্টেস্কুর বিখ্যাত গ্রন্থ স্পিরিট অফ লস কত সালে প্রকাশিত হয়? 1748 সালে। মন্টেস্কু কোন ধরনের সরকারের জন্য সদাচার বা ভার্চু আবশ্যক বলে উল্লেখ করেন? তিনি প্রজাতন্ত্রে সদাচার বা ভার্চু গুণ বলে উল্লেখ করেন। মন্টেস্কুর মতে রাষ্ট্র বা সরকারের প্রকৃতি নির্ধারণে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তার মতে রাষ্ট্র সরকারের মধ্যে তিনি জলবায়ু, ভূখণ্ড, তার মতে কোনো দেশের জলবায়ু, ভূগোল, জনসংখ্যা ও ধর্মসহ বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক কারণে সে দেশের সরকার ও আইনের প্রকৃতি নির্ধারিত হয়।
মন্টেস্কু কার রাষ্ট্রদর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হন? মন্টেস্কু জন লকের রাষ্ট্রদর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। মন্টেস্কু কোন দেশের সংবিধানকে ক্ষমতা পৃথকীকরণের শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে তুলে ধরেন? তিনি যেহেতু আমেরিকায় ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, তো তিনি ইংল্যান্ডের সংবিধানকেই রাজতন্ত্রকে বিশ্লেষণ করে দেখছিলেন। সেখানে আইন আইন ক্ষমতা, আইন বিভাগ, নির্বিভাগ, বিচার বিভাগের মধ্যে বিভক্ত, নিয়ন্ত্রিত। মূলত তার এই ব্রিটিশ রাজতন্ত্রের সাংবিধানিক রাজতন্ত্রকে দেখে তিনি মূলত ক্ষমতা স্বাতন্ত্র্য নীতিটা প্রদান করেন। মন্টেস্কুর মতে আইন কি? মন্টেস্কুর মতে আইন হচ্ছে প্রকৃতি দ্বারা নির্ধারিত অপরিহার্য সম্পর্ক। মন্টেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে কয় ধরনের সরকারের কথা বলছেন? তিনি তার স্পিরিট অফ লসে 3 ধরনের সরকারের কথা বলেন। একটা হচ্ছে প্রজাতন্ত্র, রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্র। মন্টেস্কু কোন শহরের পার্লামেন্টের প্রেসিডেন্ট ছিলেন? মন্টেস্কু বোর্দো শহরের পার্লামেন্টের প্রেসিডেন্ট নিযুক্ত হন 1716 সালে। রুশোকে কোন যুগের একজন প্রধান চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়? এখন আমরা আলোচনা করব কার্ল মার্কস নিয়ে। কার্ল মার্কস হচ্ছেন ইতিহাসের সবচেয়ে আলোচিত ব্যক্তি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়াতে যে সমাজতান্ত্রিক যে ব্যবস্থার বিকাশ ঘটে, এই সমাজতান্ত্রিক ব্যবস্থা মূলত কার্ল মার্কসের প্রদত্ত যে সমাজতন্ত্র ছিল, সেই সমাজতন্ত্রের চিন্তা চেতনার ফল। আমরা শুরুতেই কার্ল মার্কসের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত বিভিন্ন এমসিকিউ এসে থাকে। প্রথমে আমরা দেখব কার্ল মার্কস 1818 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু প্রশ্ন করে। কার্ল মার্কস জন্মগ্রহণ করেন জার্মানিতে, মৃত্যুবরণ করেন লন্ডন শহরে। এটা নিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। কার্ল মার্কসকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা বলা হয়। মার্ক্সবাদের বিকাশের ক্ষেত্রে ফ্রেডরিক অ্যাঙ্গেলের অবদান সবচেয়ে বেশি। অর্থাৎ সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1848 সালে। দাস ক্যাপিটাল প্রকাশিত হয় 1867 সালে। মার্ক্সীয় দর্শনের মূল বিষয় হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা দ্বান্দ্বিক বস্তুবাদ নীতি। এই নীতির উপর ভিত্তি করে মূলত কার্ল মার্কস তার দর্শনকে প্রকাশ করেন। কার্ল মার্কসের কয়েকটি বিখ্যাত উক্তির মধ্যে একটা হচ্ছে, শ্রেণী সংগ্রামের মধ্যে মানবজাতির ইতিহাস মূলে নিহিত। কিসের মধ্যে মানবজাতির ইতিহাস নিহিত? শ্রেণী সংগ্রামের মধ্যে। উক্তিটি কার্ল মার্কসের। তিনি গণতন্ত্রকে অলিক কাল্পনিক শাসন ব্যবস্থা বলেন। এছাড়া তার আরেকটি উক্তি হচ্ছে, রাষ্ট্রের উৎপত্তির মূলে রয়েছে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব। এখান থেকে কিন্তু ভিতর থেকে প্রশ্ন হতে পারে, কার্ল মার্কসের মতে রাষ্ট্রের উৎপত্তির মূলে কি রয়েছে? ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব। তার আরেকটা বিখ্যাত উক্তি হচ্ছে, রেভলিউশনস আর দ্য লোকোমোটিভ অফ হিস্ট্রি, অর্থাৎ বিপ্লবী ইতিহাসকে পরিচালিত করে। কার্ল মার্কসের কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো দ্য হোলি ফ্যামিলি, ভ্যালু, প্রাইস অ্যান্ড প্রফিট, দ্য প্রভার্টি অফ ফিলোসফি, দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স, দাস ক্যাপিটাল, দ্য জার্মান ইডিওলজি এবং আরেকটা হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টোর শেষ লাইন হচ্ছে, যেটা সব জায়গায় প্রচলিত, দুনিয়ার মজদুর এক হও, ওয়ার্কস অফ অল ল্যান্ড ইউনাইটেড। এটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর শেষ লাইন। এই বিখ্যাত দার্শনিক 1833 সালে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হয় 17 মার্চ লন্ডনের হাইগেট সেমিটারিতে। এখানে কার্ল মার্কসকে শেষবারের মতো সমাহিত করা হয়। আমরা কার্ল মার্কসের যে সমাজতান্ত্রিক যে চিন্তাভাবনা বা মতবাদ, সেগুলোকে যদি আমরা কার্ল মার্কসের দর্শনকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা দ্বান্দ্বিক বস্তুবাদ। আলোচনা পূর্বে আমরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বলতে
দ্বান্দ্বিক বস্তুবাদ বলতে কি বোঝায় সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ হচ্ছে দুইটি পরস্পর বিরোধী বিষয়ের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা। এটা হচ্ছে মূলত ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। ডায়ালেক্ট শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিতর্কের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। হেগেলের মতো মার্কসও একই ধারণা দেন যে প্রতিটি বিষয়ের মধ্যে দুটি বিপরীত শক্তি থাকে। একটা হচ্ছে দুটি শক্তি থাকে, একটা হচ্ছে থিসিস অ্যান্ড অ্যান্টিথিসিস, যাদের মধ্যে সংঘাতের মাধ্যমে একটি নতুন উন্নত ব্যবস্থা সিনথেসিস তৈরি হয়, যেটা আমি বললাম ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে সংঘর্ষের মধ্যে বা বিতর্কের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে নতুন একটা বিষয়ের অবতরণ হয় বা নতুন একটা কিছুর সৃষ্টি হয়, সেটা হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। এখানে ম্যাটেরিয়ালিজম বা বাস্তববাদ বলতে মার্কস হেগেলের বিমূর্ত ধারণার পরিবর্তে বাস্তব বস্তুগত অবস্থার উপর জোর দেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক উৎপাদন ব্যবস্থাকে সমাজের ভিত্তি বলে অভিহিত করেন। দ্বন্দ্ব পরিবর্তন সম্পর্কে বলেন দ্বান্দ্বিক বস্তুবাদের মূল কথা হলো বস্তুগত সামাজিক জগতে দ্বন্দ্ব, কন্ট্রাডিকশন বিদ্যমান। এই দ্বন্দ্ব পরিবর্তনে সমাজকে চালিত করে। ইতিহাসের তালিকা শক্তি এই মূল তালিকা শক্তি হচ্ছে শ্রেণী সংগ্রাম। তার মতে ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রামের ভিত্তিতে মূলত ইতিহাসটা পরিচালিত হয়, কারণ মানব সভ্যতার বিকাশে হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। তার দ্বিতীয় রাষ্ট্রদর্শন হচ্ছে উদ্ধৃত মূল্যতত্ত্ব, থিওরি অফ সারপ্লাস ভ্যালু। উদ্ধৃত মূল্যতত্ত্ব বলতে যে শ্রমের অধিক যে মূল্য উৎপাদিত হয় সেটা হচ্ছে উদ্ধৃত মূল্যতত্ত্ব। অর্থাৎ এটাকে আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে একজন শ্রমিক সারাদিন কাজ করে একটা শার্ট তৈরি করবে। শার্ট তৈরি করার ফলে ওই শ্রমিকের মূল্য দেওয়া হয় 200 টাকা। 200 টাকা দিয়ে শ্রমিকের মূল্য দেওয়া হয় সারাদিন সে কাজ করার ফলে, কিন্তু এই শার্টটা বাজারে বিক্রি করা হয় 500 টাকায়। তাহলে বাকি যে 300 টাকা থাকে, এই 300 টাকা হচ্ছে প্রফিট। এই 300 টাকাই হচ্ছে উদ্ধৃত মূল্য। উদ্ধৃত দ্রব্যের মূল্যকে দুই ধরনের, একটা হচ্ছে ব্যবহারিক মূল্য আর একটা হচ্ছে বিনিময় মূল্য। এই দুইটা, এর মধ্যে বিনিময় মূল্য যেটা সেইটাই হচ্ছে উদ্ধৃত মূল্য। ব্যবহারিক মূল্য বলতে এখানে এই যে 200 টাকা এইটা হচ্ছে ব্যবহারিক মূল্য, এবং এই যে 300 টাকা এটা হচ্ছে বিনিময় মূল্য। অর্থাৎ এই শ্রমটার বিনিময়ে সে এই যে লাভটা করছে এটা হচ্ছে বিনিময় মূল্য। মানে শ্রম মূল্যতত্ত্ব সম্পর্কে বলেন মার্কস বিশেষ যে পণ্যের মূল্য নির্ধারিত হয় উৎপাদনে ব্যয়িত শ্রমের দ্বারা। এর ফলে এই যে উদ্ধৃত মূল্যতত্ত্বে তিনি দুইটি শ্রেণীর কথা উল্লেখ করেন, একটা হচ্ছে পুঁজিপতি আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। পুঁজিপতির হচ্ছে উৎপাদন ব্যবস্থার মালিক এবং শ্রমিকরা তাদের শ্রম শক্তি বিষয়ী মালিকদের কাছে বিক্রি করে। শ্রমিক তার শ্রমের মাধ্যমে যে পরিমাণ মূল্য উৎপাদন করে তার একটি অংশ তারা জীবন ধারণের জন্য মজুর হিসেবে পায়, বাকি অংশ পুঁজিপতি নিজের লাভ হিসেবে নিয়ে নেয়। এভাবে মূলত এই যে উদ্ধৃত মূল্যতত্ত্ব দ্বারা তিনি পুঁজিবাদীদের মাধ্যমে যে শ্রমিকদের শ্রেণীদের শোষণের চিত্রাঙ্কন করেন। শ্রমিক শ্রেণীর শোষণ, এই উদ্ধৃত মূল্যই হলো শ্রমিক শ্রেণীকে শোষণ করার প্রক্রিয়া, যেখানে পুঁজিপতি শ্রমিককে তার শ্রমিক প্রকৃত মূল্যের চেয়ে কম মজুরিতে মুনাফা অর্জন করেন। অর্থাৎ শ্রমিক যে তার শ্রমের যে মূল্য পাওয়ার কথা তার চেয়ে কম মজুরি দিয়ে বেশি মুনাফা পায়। অর্থাৎ আমরা তো এখানে দেখেছিলাম 200 টাকা দিয়ে একটা শার্ট উৎপাদন করে সেটা 500 টাকায় বিক্রি করে 300 টাকা লাভ করলো, অর্থাৎ শ্রমিক যে কয় টাকা পেলো তার চেয়ে অধিক সে প্রফিট করলো। এইটা হচ্ছে শ্রমিকদেরকে এভাবে শোষণ করা হয়। এবং উদ্ধৃত মূল্য অর্জনে পুঁজিবাদকে সচল রাখে। এই যে উদ্ধৃত মূল্য অর্জন করা বা প্রফিট বেশি করাটাই হচ্ছে পুঁজিবাদকে সচল রাখে। এখন আমরা হচ্ছে কার্ল মার্কসের থিওরি অফ স্টেট বা রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। কার্ল মার্কসের মতে রাষ্ট্র হলো এক শ্রেণীর উপর অপর শ্রেণীর কর্তৃক উৎপীড়নের যন্ত্র। রাষ্ট্রকে তিনি শ্রেণী শোষণের হাতিয়ার বলছেন।
এবং তার মতে সমাজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাতের ফলেই রাষ্ট্র সৃষ্টি হয়। কার্ল মার্কস রাষ্ট্র সৃষ্টি সম্পর্কে এই কথাগুলো বলার চেষ্টা করছেন। তার কার্ল মার্কসের আরেকটা বিখ্যাত রাষ্ট্র দর্শন হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ বা হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম। ঐতিহাসিক বস্তুবাদ হলো যেখানে সমাজের অর্থনৈতিক কাঠামো অন্যান্য দিকগুলোকে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে বিশ্লেষণ করে একটা সমাজ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে কীভাবে পরিবর্তন হয় এইটা নিয়ে যে আলোচনাটা সেইটা হচ্ছে ঐতিহাসিকবাদ বস্তুবাদ। এখানে কার্ল মার্কস দেখিয়েছেন যে সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণের কারণ হলো উৎপাদন পদ্ধতির পরিবর্তন। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং নতুন বুর্জোয়া সরবরাহ শ্রেণীর উদ্ভব হয়। বুর্জোয়া বলতে এই যে পুঁজিবাদের দ্বারা নিরক্ষক শ্রেণী বা পুঁজিপতি দ্বারা তারা হচ্ছে বুর্জোয়া শ্রেণীতে পরিণত হয় এবং সরবরাহ শ্রেণীর অন্তর্ভুক্ত হয় শ্রমিক শ্রেণী দ্বারা ছিল। কার্ল মার্কস ও এঙ্গেল ইতিহাসকে 3 ভাগে ভাগ করেন। মানব ইতিহাসকে 3 ভাগ করেন। এক হচ্ছে ইতিহাস পূর্বকাল, ঐতিহাসিককাল এবং ইতিহাস উত্তরকাল। তাদের মতে ঐতিহাসিক কালে ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। কার্ল মার্কসের একটা বিখ্যাত থিওরি হচ্ছে থিওরি অফ ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম তত্ত্ব। এই শ্রেণী সংগ্রাম তত্ত্বে কার্ল মার্কসের মতো শ্রমিক শ্রেণীর সরবরাহ পার্টি বা পুঁজিপতির সাথে শ্রমিক শ্রেণীর যে দ্বন্দ্ব সংঘাত সে বা বুর্জোয়া শ্রেণীর সাথে যে দ্বন্দ্ব সেইটাকে ব্যাখ্যা করেন। তিনি বলেন কার্ল মার্কসের মতে প্রতিটি সমাজের ভিত্তি হলো অর্থনৈতিক ব্যবস্থা। প্রত্যেকটি সমাজের ভিত্তি কি? অর্থনৈতিক ব্যবস্থা, যা উৎপাদন সম্পর্ক দ্বারা নির্ধারিত হয়। কিসের মাধ্যমে নির্ধারিত হয়? উৎপাদন সম্পর্ক দ্বারা। সমাজে মানুষের উৎপাদন প্রক্রিয়া তাদের ভূমিকার উপর ভিত্তি করে শ্রেণী বিভক্ত হয়। যেমন উৎপাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে সমাজের মানুষকে ভাগ করা হয়, যেটা হচ্ছে যেমন শ্রমিক বা সরবরাহ, মালিক, বুর্জোয়া শ্রেণী। এই যে শ্রমিক শ্রেণী সংগ্রামটার কারণ কি? কারণটা হচ্ছে পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী, মালিক শ্রেণী শ্রমিকদের উদ্ধৃত মূল্য শোষণ করে লাভ করে। এই উদ্ধৃত মূল্য লাভ করার ফলে শ্রমিক শ্রেণী সারা জীবনে শ্রমিক থাকে এবং মালিক শ্রেণী আরও ধনী হতে থাকে, ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হয়। কার্ল মার্কস দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে এই শ্রেণী সংগ্রাম সম্পর্কে প্রচলিত সকল সমাজের ইতিহাসে মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। এটা কোন গ্রন্থে? দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোতে। শিল্প বিপ্লবের সমাজ দুটি শ্রেণীতে ভাগ করেন তিনি। একটা হচ্ছে পুঁজিবাদী শ্রেণী, একটা হচ্ছে দুটি শ্রমিক শ্রেণী। মার্কসের দর্শনের মূল লক্ষ্য হলো শ্রমিক কর্তৃক একনায়কত্ব কায়েম করা। এর ফলে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ কার্ল মার্কসের রাষ্ট্র দর্শন হলো শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে মালিক পুঁজিপতির মধ্যে সম্পর্ক থাকবে। কার্ল মার্কস হচ্ছে এরপর হচ্ছে তিনি বিপ্লবের তত্ত্ব প্রদান করেন। এই যে শ্রেণী সংগ্রামের ফলে শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর মধ্যে যে বৈষম্য, বিশৃঙ্খলা বা তাদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয়, এই অসন্তোষের ফলে একটা পর্যায়ে গিয়ে শ্রমিকরা হচ্ছে মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন বা পুঁজিপতিদের বিরুদ্ধে বিদ্রোহ করে তাদেরকে মালিক শ্রেণীকে উৎখাত করে নতুন সেবানামা ব্যবস্থা চালু করবেন। তার এই তত্ত্বটা হচ্ছে বিপ্লব তত্ত্ব। এই বিপ্লব তত্ত্বের ফলে একদিকে পুঁজিবাদের অবসান ঘটানোর কথা বলছেন তিনি, একদিকে তিনি পুঁজিবাদের অবসান ঘটানোর কথা বলছেন এবং আর একদিকে নতুন একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ সমাজতন্ত্র কায়েম করার কথা বলেন। তার শ্রেণীহীন সমাজের ধারণা হচ্ছে বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হলো একটি শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা, রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠা করা, যে সমাজে তিনি রাষ্ট্রকে উৎখাত করার কথা বলেন, শোষণ থাকবে না, সবাই সমানভাবে উপকৃত হবে। কার্ল মার্কসের মতে বিপ্লব হলো শ্রেণী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ এই বিপ্লবের পরেই হচ্ছে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে, এটা বলেন। তার মতে পুঁজিপতি শ্রেণীর ক্রমবর্ধমান শোষণের ফলে শ্রমিক শ্রেণী অতিষ্ঠ হয়ে উঠবে, তখন নিজেদের মধ্যে দাবি আদায়ের জন্য সংগ্রামের পথ বেছে নিবে। কার্ল মার্কসের
মতে বিপ্লবের মধ্যে দিয়ে পুঁজিবাদ শ্রেণী ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদনের উপকরণ সময়ের মালিকানা শ্রমিকদের হাতে চলে আসবে বিপ্লবের মাধ্যমে। আমরা কার্ল মার্কসকে নিয়ে কয়েকটা এমসিকিউ দেখব। কার্ল মার্কস জন্মগ্রহণ করেন 1818 সালের 5 মে জার্মানির ট্রায়ার শহরে। কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল এর প্রথম খণ্ড প্রকাশিত হয় 1867 সালে। কার্ল মার্কসের দর্শনকে কি বলা হয়? ঐতিহাসিক বস্তুবাদ। অর্থাৎ তিনি ইতিহাসকে পর্যালোচনা করে বা সমাজ ব্যবস্থাকে পর্যালোচনা করে বাস্তব অবস্থার দৃষ্টিতে তিনি তার দর্শনকে প্রকাশ করেন। এজন্য তার দর্শনকে ঐতিহাসিক বাস্তববাদের সাথে বলা হয়। মার্ক্সবাদের মূল ভিত্তি হচ্ছে শ্রেণী সংগ্রাম। মার্কস ও এঙ্গেল কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, যৌথ রচনা এটা। মার্কসের মতে রাষ্ট্রতন্ত্র কিসের? শোষণের হাতিয়ার। মার্কসের মতে কোন শ্রেণীর সমাজের প্রধান চালিকা শক্তি? এটা হচ্ছে সমাজের প্রধান চালিকা শক্তি হচ্ছে সর্বহারা বা শ্রমিক শ্রেণী। মার্কসের মতে পুঁজিপতিরা শ্রমিকদের থেকে যে অতিরিক্ত মূল্য শোষণ করে তাকে বলা হয় সারপ্লাস ভ্যালু, বা তাকে বলা হয় অতিরিক্ত মূল্য, সারপ্লাস ভ্যালু। কার্ল মার্কসের মতে রাষ্ট্রের উৎপত্তি হয় কেন? কার্ল মার্কসের মতে রাষ্ট্র হচ্ছে শ্রেণী সংগ্রামের ফল। মার্কসের মতে পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি কি? পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি হচ্ছে সামাজিক বিপ্লব, অর্থাৎ সমাজের বিপ্লবের মধ্যে দিয়ে পুঁজিবাদের বিকাশ ঘটবে। ধর্ম জনগণের জন্য আফিম বিখ্যাত উক্তিটি কার্ল মার্কসের। সর্বহারাদের কোনো দেশ নেই উক্তিটি করছেন কে? কার্ল মার্কস। যদি কার্ল মার্কস অপশন না থাকলে ফ্রেডরিক এঙ্গেল। আজকের রাষ্ট্রবিজ্ঞানের 4র্থ ক্লাসে এই পর্যন্তই। আমরা এই ক্লাসে তৈরি করার ক্ষেত্রে বা তথ্য নেওয়ার ক্ষেত্রে আমরা বেশ কিছু বইয়ের সহায়তা নিই। তার মধ্যে হচ্ছে পরিণতি সুশাসন 9ম-10ম শ্রেণীর, এখান থেকে কার্ল মার্কস বা এদের সম্পর্কে তথ্য নেই। এছাড়াও রাজনৈতিক তত্ত্ব প্রচিত মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা, প্রফেসর ফিরোজা বেগম, তার এই বইটাতে। এবং তারপর হচ্ছে রাষ্ট্রচিন্তা পরিস্থিতি মোহাম্মদ আয়েশউদ্দিনের। এই দুইটা বইতে মূলত এই যে যারা আধুনিক যারা রাষ্ট্রচিন্তাবিদ আছেন তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে দুইটা বই থেকে আমাদের আজকের তথ্যগুলো যাচাই করতে পারবেন। এছাড়াও আপনারা ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, মডার্ন পলিটিক্যাল থট, এই বই দুইটা থেকেও তথ্যগুলো সংগ্রহ করা হয়। আপনাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে সে মতামতগুলো গঠনমূলক মতামত করবেন, যাতে আমরা আপনাদের পিডিএফটা আরও সমৃদ্ধ করতে পারি। আমরা যে কোনো সময় হচ্ছে পিডিএফটা সমৃদ্ধ করে গ্রুপে দিতে পারবো। এই জন্য আপনাদের কাছ থেকে গঠনমূলক মতামত প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।